আমার স্লাইডকে আমি ওপেন করি, কারণ যদি এগুলো আমি ওরিয়েন্টেশনের দিকে এগুলো দেখাই বা নেই, বাট আপনাদের সুবিধার্থে আমি এটা নিচ্ছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে অনেকগুলো পার্ট থাকে। যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়ার দ্বারা অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা প্রচারণার জন্য যে ক্যাম্পেইন পরিচালনা করা হয় সেটাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলে। তো ডিজিটাল মার্কেটিং এর অনেক আসলে অ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে আপনি চাইলে একদম আপনার রিচ টার্গেটেড লার্জ অডিয়েন্স, মানে আপনি চাইলে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা দেখাইতে পারবেন, অথবা যে আপনার টার্গেটেড কাস্টমার সেই আপনাকে কি করবে, খুঁজে নিবে। এটা কস্ট এফেক্টিভ এবং হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবং ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কম্পোনেন্টস আছে, যেমন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপর এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা কিনা ওই যে গুগল অ্যাডস বা এগুলো, ইউটিউবটা তো বোঝেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন আমি নিজেও অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি এবং আমার অনেক স্টুডেন্টও আছে যারা কিনা আমার প্রোফাইলে গেলেও দেখতে পারবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আমি নিজেও পার্সোনালি করি। এবং আমার ডাইনামিক আইটি থেকেও আমি অনেক সময়, এই যে কিছুদিন আগেও একটা ব্যাচ চালালাম, যে একটা সাইটে লাইভ, একটা ওয়েবসাইট করে কিভাবে অ্যামাজনে অ্যাফিলিয়েট করে লাইভ ইনকাম নিয়ে আসতে হয়। ওকে, আচ্ছা, তো বেশি নেটটা প্রবলেম করতেছে মেবি, বা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিগ অ্যামাউন্টের আর্নিংও করতেছে তাদের সাইট থেকে। মেবি আমি একটা শেয়ার করছিলাম। যাই হোক, এছাড়া বিভিন্ন টেলিভিশনেও কাজ করি, ফ্রিল্যান্সিং এগুলো নিয়ে আসলে অনেক সময় আমাকে দেখতে পারবেন। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম, এদিকে আসলে দেখবেন আমার এমন স্টুডেন্ট আছে যারা মাসে $5,000 ইনকাম করতেছে শুধু অ্যাফিলিয়েট করে। এই যে যেমন রাসেল ভাই এরকম এটা পোস্ট দিয়েছিল, এরকম তো প্রতিনিয়তই অনেক স্টুডেন্ট করে। এটা অবশ্য তখন এই সাইটে $2,000 $2,400 ছিল পার মান্থে, বাট এখন সেটা আরো এটা দাঁড়ায় আসলে $5,000 হয়ে গেছে। ওকে, এই যে রাসেল আমার স্টুডেন্ট আসলে, এবং তার ডোমেন হোস্টিং সাইটের এভরিথিং আমি করে দিয়েছি। ওকে, বা আরো অনেক সব কথায় যে চিকো, ওনার যে E-News71, এটা ওনার সাইট, নিউজ পেপার, এটাতেও গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেওয়া। ওকে, তো যাই হোক, এভাবে যেটা বললাম যে অনেকেই এখান থেকে অনেক ভালো কিছু করতেছে। তো এসইওর এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং বললাম, কন্টেন্ট মার্কেটিং, এছাড়া লিড জেনারেশন। তো এই পরিপূর্ণ সবকিছু মিলেই আসলে কি হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিষয়। তো এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যে বিষয়টাতে কথা বলতেছি সেটা হচ্ছে কি এসইও। তাহলে আমি ওইদিকে খুব কম কথা বললাম, কারণ এত কথা বলতে গেলে আসলে দেখা যাবে আমাদের আজকের যে ক্লাস বা যে রিভিশন দিব সেগুলো সম্ভব না। বাট আপনার নতুন জন্য আমি এগুলো একটু আইডিয়াটা, বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি। এরপরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সব থেকে অন্যতম বা সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে হার্ড, মানে ডিজিটাল মার্কেটিং এই সেগমেন্টের মধ্যে সব থেকে ডিমান্ডেবল এবং হার্ড টপিকস হচ্ছে এসইও। ওকে, যেটা হচ্ছে কিনা বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিনস টু ইনক্রিজ ট্রাফিক এন্ড সেলস। মানে এসইওর মূল উদ্দেশ্যই হচ্ছে মেজর সার্চ ইঞ্জিনে গিয়ে সেখান থেকে টার্গেটেড ট্রাফিক নিয়ে আসা এবং সেটার মাধ্যমে সেল জেনারেট করা। এটা কিভাবে হয়? ধরেন আপনি এখন কোন প্রোডাক্ট সেল করবেন, বা আপনি ধরেন যেমন আমাদের দেশে আসলে অনেকেই ফেসবুক ইউজ টু, বাট আপনি যখন দেশের বাইরে, যেমন আপনি যদি আমেরিকা বা উন্নত বিশ্বের কথা বলেন, তারা কিন্তু সবসময় সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ডেন্ট। সার্চ ইঞ্জিন কি? যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং, বাইদু, বাংলাদেশেও একটা আছে পিপিলিকা, যদিও আমরা কখনো সেটাতে গিয়ে সার্চ করি না, কারণ গুগল তো হচ্ছে জায়ান্ট, সবাই গুগলে গিয়েই আমরা সার্চ করে থাকি। তো যেমন গুগলে গিয়ে তো আর সবাই শুধু, যেমন আমি ব্লেন্ডার নিয়ে এক্সাম্পল, আমার একটা সাইট আছে, এছাড়াও আমার অন্যান্য টপিকস নিয়ে আছে। সো নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, বা কেউ লিখলো যে বেস্ট ব্লেন্ডার, এখন লিখে যদি আমার সাইটে যে গুগলের টপে আসে তাহলে কিন্তু সবাই, এবং এইটা কিন্তু বাইং কিওয়ার্ড, গুগলে গিয়ে কিন্তু
এক একজন এক এক ভাবে সার্চ করে। ধরেন আপনাদের মধ্যে কারোর কি দরকার, ধরেন আপনারা চাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার তারা লিখবে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এই যে যেমন আমরা এক ক্লায়েন্টের কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, মানে ওনার টার্গেট লস অ্যাঞ্জেলস বেস, উনি কি করবে এই সার্ভিসটা দিবে। তো এখন লস অ্যাঞ্জেলসে তিনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবে, তো ওনার তো এই জন্য কি লাগবে, একটা যদি উনি ওয়েবসাইট করে এবং যারা এই কথা লিখে সার্চ করবে তারা যদি কি আসে আমার ক্লায়েন্টের সাইট পেয়ে যায়, তাহলে তো স্বাভাবিক তারা কি করবে সেখানে গিয়ে কাজটা দিবে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং আমরা এভাবে দিই, আমাদের কিওয়ার্ড দেখবেন থ্রাইভ নামক আমাদের যে সাইটটা আছে, আমরা এখান থেকে আগে দেখি। ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস লস অ্যাঞ্জেলস ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমরা যদি এভাবেও লিখি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, দাঁড়ান এটা তো অবশ্য সার্চ ভলিউম না থাকলে সেই কিওয়ার্ড র্যাঙ্কিং এ নিয়েও কিন্তু ওইভাবে লাভ নাই। আমরা যেটা করব, যেমন এসইও সার্ভিস নিয়েও কাজ করতেছে, আমি এসইও সার্ভিস দেই, যেমন এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস। ওকে, যে আমরা এসইও সার্ভিস দিচ্ছি। দেখেন লস অ্যাঞ্জেলসে প্রতি মাসে ইউএস এর শুধুমাত্র লস অ্যাঞ্জেলস থেকেই দেখেন 1300 মানুষ আসলে কি করে এই সার্ভিসটা নেয়ার জন্য সার্চ করে। তো যারা এভাবে লিখে সার্চ করে তারা কিন্তু এই সার্ভিস নেওয়ার জন্য আসবে। এবং দেখেন এখানে এই যে যেমন এই যে বললাম থ্রাইভ এজেন্সি, এটাকে ধরেন আমরা কি করেছি গুগলে টপে নিয়ে চলে এসেছি। এখন যদি কেউ কি করে এখানে আসে, স্বাভাবিক কি করবে, এখানে কিছু রিভিউ টিভিউ দেওয়া আছে, এখান থেকে গিয়ে কিন্তু কন্টাক্টে গিয়ে বা আমাদের ফ্রি ট্রায়ালে এখানে কিন্তু তাদের ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে, যোগাযোগ করবে, আমরা তার বিজনেসের ধরন বুঝে বা নাম্বারে কল করবে। এভাবে আরো অনেক সার্ভিস আছে। তো আমরা কিন্তু তখন তাকে কি করতে পারবো, বা আমার কাস্টমার যিনি আমাকে কাজ দিয়েছে উনি কিন্তু তার থেকে কাজ নিবে, হয়তো সেটা বিগ অ্যামাউন্টে নিল, $2000 পার মান্থে, ওনার সর্বোচ্চ খরচ যাবে ধরেন $1000 বা $500 খরচ করেই উনি ওনাদের কাজ করে দিবে, বাকিটা ওনার লাভ। দেখেন এটা কিন্তু সার্ভিস কিওয়ার্ড, মানে আপনি যদি কোনো সার্ভিস দিতে চান, সো এই ক্ষেত্রে আপনি এটা, আমার এক স্টুডেন্ট আছে যিনি কিনা এরকম ওয়েবসাইট করে বিদেশ থেকে যারা বাংলাদেশে ঘুরতে আসে তাদেরকে সার্ভিস দেয়। কিভাবে, ধরেন টুরিস্ট গাইড ইন ঢাকা বা টুরিস্ট গাইড ইন বাংলাদেশ। ওকে, যিনি কিনা হিউজ বিগ বিজনেস করে, অবশ্য করোনার কারণে তো এখন অবস্থা খারাপ টুরিস্ট যেহেতু। ওনার নাম হচ্ছে পাপন, এই যে ইয়াসিন পাপন। ওনার হচ্ছে মূল কাজটাই হচ্ছে কি, আবার উনি এই যে কি যেন অ্যাওয়ার্ড পাইছে, আমাকে দেখাইছে যে স্যার আমি আসলে টুরিস্টদের জন্য উনি একটা এই যে অ্যাওয়ার্ড পাইছে মেবি। ওকে, দেখেন যে উনি অল্প সময় আমার থেকে কোর্স করছিল, এভাবে করে উনি জাস্ট ওনার একটা সাইট করেছে এবং উনি হচ্ছে প্রতিনিয়ত কি করে, ওনার প্রোফাইলে গেলে দেখবেন উনি বিদেশিদেরকে নিয়ে এই যে এখনো যাই হোক সার্ভিস দিচ্ছে, সেটা অবশ্য আগেরটা সে মেমোরি শেয়ার করেছে, প্রতিনিয়ত সে যে বিদেশিদেরকে জাস্ট, এটা আমার সেই স্টুডেন্ট সাপোর্ট দিচ্ছে, মানে বিদেশের মানুষজন বাংলাদেশে যারা ঘুরতে আসে। তো সেই ক্ষেত্রে সে কিভাবে কাজ করতেছে, কারণ ওই যে টুরিস্ট গাইড ইন ঢাকা বা টুরিস্ট সুন্দর ট্যুর অপারেটর সার্চ দিলে ওনার সাইটটা বিদেশ থেকে পাচ্ছে, ওনার কাছে এসে সার্ভিস নিচ্ছে। তো আপনি যদি এসইও শিখেন এভাবে সার্ভিস হতে পারে, অথবা আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তখন কিন্তু আপনার এই সার্ভিস টাইপের কিওয়ার্ড হলে হবে না, তখন দরকার বাইং কিওয়ার্ড। ওকে, তো আমাদের এসইও তে প্রথমেই এসে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। যেমন এক্সাম্পল ধরেন এখন বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার, আমি এখন কার টপিকস নিয়ে কাজ করব, আমি বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার এটা লিখে দেখেন 2900 মানুষ সার্চ করে। তো এটা কারা লিখে, যারা কিনা এই প্রোডাক্টটা কিনবে। তো আপনার যদি যে এরকম সাইট হয়, দেখেন নিউ ইয়র্ক টাইমের মতো কোম্পানিও টিকে আছে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো করে। এরকম আমাদের অনেকের কি আছে, ধরেন এদিকে দেখেন কার বাইবেল বা অনেক সাইট আছে যে, তো আমরা যারা এভাবে কাজ করি তারা এই যে এই সমস্ত বাইং, আমরা যখন প্রোডাক্ট সেল করার চিন্তা করি তখন এই যে বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করি এবং সার্চ দিলে যেন আমার সাইটটা আসে, আমরা সেখানে যে চেক প্রাইস অন অ্যামাজন বা এই সেই আমরা অ্যাড করে দেই, তারা এখানে ক্লিক করলে এখন অ্যামাজনে গেলে
এই প্রোডাক্টটা বা অন্য যে প্রোডাক্টটি পারচেস করুক না কেন, প্রতিটা প্রোডাক্ট পারচেস করার জন্য আমরা কি করি, কমিশন পেয়ে যাই। ওকে, তো এটা হচ্ছে বাইং কিওয়ার্ড এই সিস্টেম। এই যে নিউ ইয়র্ক টাইম দা ওয়্যার কাটারকে কিনে নিয়েছে নিউ ইয়র্ক টাইম $30 মিলিয়ন দিয়ে। মানে আপনি যদি আপনার সাইটকে অনেক ভালো লেভেলে করতে পারেন, আপনি আপনার সাইট বিক্রিও করে দিতে পারবেন। যেমন কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট আসলে তার সাইটটা এই যে জাস্ট মনে হয় 3-4 দিন হয়েছে, ওকে, সেল করলো। JN9 না ওনার নাম কি যেন, এভাবে, যাই হোক। তো এরকম যে আপনি আপনার সাইটে যদি $500 মাসে ইনকাম করাতে পারেন বা $1000, আপনি ধরে রাখবেন যে তার 30 গুণ দামে অ্যাটলিস্ট আপনি আপনার সাইটটাকে সেল করে দিতে পারবেন empireflipper.com, airfinternational.com, এই সমস্ত জায়গায়। ওকে, এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি কোনো প্রোডাক্টও সেল করব না, আমার কোনো বিজনেসও নাই, তখন ওই যে আপনি মার্কেট প্লেসে গিয়ে কাজ করবেন। মার্কেট প্লেসেও নিজের সাইটে কাজ না করে আরেকজনের সাইটের হয়ে কাজ করে দিতে হবে। যেমন ধরেন এই যে আমি প্রতিদিন, যেমন আজকে রাত ধরেন 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ক্লায়েন্টের কাজ করলাম, বা এরকম আসলে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে ওইভাবে ওই যে বললাম যে র্যাঙ্কিং এ নিয়ে দিবেন, ইনি আমাকে মাসে $800 দেয়। ওকে, তো এরকম আরো সাইট আছে, একটা আছে সোলার নিয়ে কাজ করতেছি, সেও ধরেন মাসে এরকম দিচ্ছে, বা এক একজনের সাথে এক একভাবে ডিল হয়। তো আপনি এভাবে চাইলে ক্লায়েন্টকে তার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়েও দিতে পারেন, তাহলে তার লাভ কি, তার লাভ ওই যে তার বিজনেস গ্রো হচ্ছে, অথবা তার অ্যাফিলিয়েট সাইট, আমি অনেকের অ্যাফিলিয়েট সাইট নিয়েও কাজ করে দেই এভাবে। অথবা আমরা হচ্ছে যেটা করতে পারি, ধরেন ওই যে বললাম কেউ চাচ্ছে যে না আমি অ্যাফিলিয়েট সাইটও করব না, আবার সার্ভিস টাইপের সাইটও না, আমি শুধু মানুষকে ইনফরমেশন দিব। যে অনেকে ইনফরমেশন দেয় না, আপনি ভার্সিটির অ্যাসাইনমেন্ট করার সময় সার্চ করেন বা বিভিন্ন কিছু জানার জন্য সার্চ করেন, যেমন এক্সাম্পল হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, মানে এইগুলো যে আপনি ক্লিক করেন না, এগুলোর জন্য আপনার, বা যেমন দেখেন কেউ লিখলো যে হাউ টু রিমুভ ডার্ক স্পট ইন ফেস, মানে ওনার ফেস থেকে কিভাবে ডার্ক স্পট রিমুভ করবে, এই সেই নিয়েও দেখেন অনেকেই সার্চ করে, মানে জানতে চায়। সো এই সমস্ত শুধু যারা ইনফরমেশন দিচ্ছে তারা তো প্রোডাক্ট সেল করতেছে না। ইনাদের লাভ কি? ইনাদের লাভ হচ্ছে দেখেন, ইনাদেরও লাভ আছে, ওনারা ওই যে শুধু ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এখনো সবাই জয়েন করতেছে, আসলে এত লেট করলে কি হবে, এখন তো এসে কিছুই বুঝবে না যারা নতুন জয়েন করতেছেন। ওকে, তো দেখেন ইনাদেরও কি আছে, যেমন ইনারা শুধু ইনফরমেশন দিচ্ছে। এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজার আছে গুগলে, ওই যে বিভিন্ন ভাবে অ্যাড রান করে, সেটা হয় ব্যানার অ্যাড বা ভিডিও অ্যাড, ডিসপ্লে অ্যাড। সো এই যে এই অ্যাড এর মাধ্যমেও কিন্তু তারা গুগল থেকে আর্নিং করতেছে। আর গুগলকে টাকা দিচ্ছে কারা? এই যে ড্রাব, এই যে আপনার ভ্যাজলিন। ওকে, আবার যদি ইউএসএ তে এর মানুষ এভাবে সার্চ দেয়, ওই দেশের যে প্রোডাক্ট আছে সেখানে আবার সেই টাইপের প্রোডাক্ট দেখাবে। আমরা বাংলাদেশে আছি জন্য আরো তো এখানে কম, বাইরের দেশ থেকে সার্চ করলে ওইগুলোর থেকে আর্নিং আরো বেশি হয়। আপনার সাইটে যত বাইরের দেশের ভিজিটর হবে, বিশেষ করে ইউএসএ, ইউকে, সেখানে সিপিসি বেশি। সিপিসি হচ্ছে কি পার অ্যাডে ক্লিক করলে কত করে আপনি পাবেন। আচ্ছা, যাই হোক, এটা আশা করি এটাও আপনারা বুঝতে পারলেন যে এখান থেকে গুগল অ্যাডসেন্স বা এভাবে অনেক ভাবে আর্নিং করা যায়। জি হ্যাঁ, বলেন। স্যার, সার্চ দিলে সাইডে যে নাম্বারিংটা সেটা কিভাবে আসে? নাম্বারিং বলতে আপনার গুগল পেজে, আচ্ছা ওইটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড রিসার্চ এর ক্লাসগুলো হয়েছিল, সেই ক্লাসগুলোতে আমরা দেখেছি। আচ্ছা, আমি এখন একটু ফিনিশিং দেই আপনাদেরকে। তো আমি এসইওটার আইডিয়াটা আপনাদের দিলাম যে এসইওটা কিভাবে কাজ করে, বাট আমাদের যেটা এসইও তে দেখেন কিছু স্টেপ আছে। এসইও করার আগে সবার আগে অ্যানালাইসিস করতে হয়, আপনি কি নিয়ে সাইট করবেন, যেটাকে আমরা নিশ বলি। যেমন কেউ ধরেন কিচেনের মধ্যে ব্লেন্ডার নিয়ে কাজ করবে, কেউ কার ভ্যাকুয়াম বা কার নিয়ে কাজ করবে, কেউ হয়তো গুগল অ্যাডসেন্স এর জন্য গুগল অ্যাড দেখে আর্নিং করার জন্য ধরেন স্কিন কেয়ার টিপস নিল। এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ, এবং সেই কিওয়ার্ড রিসার্চ নিয়ে মার্কেটপ্লেসে কাজ আছে, কন্টেন্ট রাইটিং নিয়ে, কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে, ওয়েবসাইটের কিভাবে ডোমেইন হোস্টিং নেওয়া থেকে শুরু করে একটা সাইটকে টোটালি রেডি করতে হয়, আমরা সেগুলোও দেখেছি। এগুলো শেষের পরে আমাদের আসতে হয় ব্যাকলিংকে। আমরা এখন অবশ্য ব্যাকলিংকের পার্টে আছি বা অফ পেজ এসইওর পার্টে আছি। ওকে, সো এগুলো বলে আসলে শেষ করা যাবে না, আমি শুধুমাত্র কিছুটা আইডিয়া দিলাম।
যেগুলো অলরেডি গ্রুপে ভিডিও আছে, বা অফ পেজ এসইওটা শেষ করে আমাদের ক্লাস শেষ হলে যারা নতুন আছেন, যদি এলইডিপি সময় দেয় বা সময় থাকে, তাহলে আমরা আবার ওই যে নতুন দিক থেকে ওই আগের গুলো আমরা রিপিট করব। ওকে, তো আপাতত আমরা এই মুহূর্তে আসি হচ্ছে অফ পেজ এসইওতে। কারণ আপনাদের একটা সাইটকে র্যাঙ্কিং এ নিতে এই যে একটা ওয়েবসাইট কিভাবে ফার্স্ট পেজে আসে, এই ফার্স্ট পেজে আসানোর জন্য অনেকগুলো কাজ করতে হয়, এবং আমরা একটা সাইটও তৈরি করেছি। যেমন এই যে এরকম একটা সাইট, যেমন এটা আমার একজন স্টুডেন্টের রিয়েল সাইট। এই যে এরকম সাইট আমরা কিভাবে তৈরি করি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। আশা করি এই ক্লাসগুলোতে যারা ছিলেন তারা কি পারবেন, না কি মনে হয় যারা আসলে এই ক্লাসটাতে ছিলেন, যে আমরা কিভাবে ডোমেইন হোস্টিং কেনার পরে একটা সাইটকে আমরা তৈরি করব, অন সাইট পার্ট 1 এর মাধ্যমে আমরা সেটাকে অপটিমাইজ করব, অন সাইট পার্ট 2 এরপরে আমরা কি করেছিলাম, থিম কাস্টমাইজেশন করেছিলাম। থিম কাস্টমাইজ করে এই যে লোগো, ফেভিকন, বা এই যে যে ক্যাটাগরি দরকার, এরপরে আর্টিকেল পাবলিশ, এভরিথিং। তো আপনাদের যারা ক্লাসে ছিলেন কি মনে হয় সাইট এভাবে তৈরি করতে পারবেন উইদাউট কোনো কোডিং নলেজ ছাড়াই? জি ভাইয়া পারবো। গতকালকে ক্লাসে যারা ছিল তারা? না না, গতকালকে না, এটা আসলে আরো একটু আগে থেকে, গতকালকে থেকে আমাদের অফ পেজে স্টার্ট হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে অলরেডি গ্রুপে ভিডিও আছে, আপনারা টাইম নিয়ে আপনারা যারা নতুন আছেন তাদের বেশি কাজ হবে, আপনারা যে ক্লাসগুলো করতেছেন সেগুলোর পাশাপাশি আপনারা দেখবেন এসইওর প্রথম ক্লাস আছে কিওয়ার্ড রিসার্চ থেকে, আপনারা ওইখান থেকে দেখা স্টার্ট করবেন। ওইটা কি গ্রুপে গেলে পাওয়া যাবে? আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনারা কোথায় থেকে যাবেন, D36, এই যে এখানে আপনারা একদম নিচের দিকে আসবেন, আমি বলে দিই কোথা থেকে আপনারা স্টার্ট করবেন। বাট আপনারা যে ক্লাস করতেছেন এখান থেকেই কন্টিনিউ করবেন, এখান থেকে বেশি পরিশ্রম, বাট পাশাপাশি আপনাদের এখন বেশি আসলে স্ট্রাগল করতে হবে। আপনারা কোথা থেকে স্টার্ট করবেন আমি আগে বলি, কারণ এসইওর পুরোটা আমি আসলে ওনাদেরকে শুরু করেছি এখানে এসে। আপনারা আমি কোথায় গেছি আরো পরে তুমি আর্টিকেল স্ক্রিন লিখে সার্চ করো। ওকে, সো আমি এই যে এইখান থেকে মূলত ফেসবুক পেজের ইয়ে থেকে মেবি এদিক থেকে আমি শুরু করেছি। আচ্ছা, একটা মিনিট দান, আমি দেখাচ্ছি। এদিকে না, এদিকে মেবি আমি ছিলাম না, আমি এসেছি যে তাইবুর রহমান, উনি আর কি ওনাদের টিচার ছিল। আমি স্টার্ট করেছি এদিক থেকে, একটা মিনিট। আমি শুরু করেছি অক্টোবর 18 থেকে, মেবি অক্টোবর 18 এই যে এদিক থেকে ওনাদের। আচ্ছা, আজকে তো মেবি ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দেয়া হয় নাই, যাই হোক কালকেও মেবি আমরা দেই নাই। আচ্ছা, এই যে এইখান থেকে ইনাদের আমি ফেসবুক মার্কেটিং থেকে আসলে স্টার্ট করেছি। সো আপনারা এই যে এই ভিডিওটা থেকে, এই যে অক্টোবর 19 তারিখ থেকে যে ভিডিওটা, এইটা নিচ থেকে দেখতে দেখতে উপরের দিকে আসতে থাকবেন। ওকে, এইটা মূলত হচ্ছে ওইখান থেকে ওনাদের স্টার্ট হয়েছে। এই যে ওইখান থেকে আপনারা উপরের দিকে আসবেন। তবে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড এরও আমি কয়েকটা ক্লাস নিয়েছি, এগুলো আপনারা দেখে নেবেন। দেখার পরে এই যে ওনাদের কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস স্টার্ট হয়েছে এইখান থেকে এসইওর ক্লাস স্টার্ট হয়েছে। 18 থেকে আপনার 24 আগ পর্যন্ত ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হয়েছে। এরপরে 24 তারিখ থেকে শুরু হয়েছে কি এসইওর ক্লাস। ওকে, তো এইখান থেকে উপরের দিকে যে এসইওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি টুল লাগবে, ওই যে কিভাবে দেখতে পাবেন যে কতজন মানুষ সার্চ দিচ্ছে, ওই যে আমরা সার্চ দিলাম না, এই যে এগুলো দেখতে পাবেন, এগুলো আমরা টুল অ্যাড করেছি, এগুলো এমনি এমনি দেখাবে না। সো এই যে কি কি টুল লাগবে এভরিথিং তো ক্লাসের মধ্যে আছে, আপনারা দেখতে থাকেন। আমরা এই যে ধারাবাহিক প্রসেসে আছে, এটা শেষ করে আমি পারলে আপনাদের আবারও রিপিট করব। যদি সেটা আমি বললাম যে এলইডিপি যদি ওইভাবে সময় দেয় যে না তাদের প্রজেক্টের সময় থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে শেষ করব। আচ্ছা, তো যেটা সো এদিক থেকে, আচ্ছা এইখানে কেন আসলাম, আচ্ছা D16, হ্যাঁ এই যে এখান থেকে এসইওর ক্লাসগুলো স্টার্ট হয়েছে। দেখেন এখান থেকে এই যে কিওয়ার্ড রিসার্চ এর এই যে ভিডিওগুলো সবই আছে। আচ্ছা, এটা অবশ্য ফেসবুকেরই ভিডিও ছিল, এটা বাকি ছিল, দিয়ে দেওয়া হয়েছে।
এরপরে কিওয়ার্ড রিসার্চের জন্য যা যা এই যে লাগে, ইমেজ বা আপনার ভিডিও দেখলে এই সমস্ত ফাইলের বিষয় এমনি বুঝে যাবেন, শুধু সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও গুলো দেখবেন। এরপর কিওয়ার্ড রিসার্চের A to Z এই সেই বিষয়গুলো আছে। অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য কিওয়ার্ড রিসার্চ কেমন করে করতে হয়, সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ কেমন করে করতে হয়। ওকে, এরপরে যে ওয়েবসাইট তৈরির জন্য আমরা কি কি স্টেপ ফলো করে কি কিভাবে করি সেগুলো ভিডিওর মধ্যে আছে, আপনারা এইভাবে কি করতে থাকবেন। এরপর আর্টিকেল রাইটিং আছে, ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে তৈরি করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি অলরেডি ওনাদের গিয়ে দিয়েছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে দেখতে আসবেন। আর এটা তো এমনি দিয়েছি, এটা আসলে কিভাবে ফাইবারে ওই যে মার্কেট প্লেসে কাজ সাবমিট করতে হয়, এটা আসলে ক্লাসের ওই পার্ট না, বাট ছিল, এটাও দেখতে পারেন। এরপরে জাস্ট এই যে অন সাইট এসইও বা এই সেই বিষয়গুলো। আচ্ছা, এরপরে আমরা অন সাইট অন পেজ এগুলোর মাধ্যমে, অন পেজের মাধ্যমে থিম কাস্টমাইজেশন অলরেডি আছে, সবগুলোর মাধ্যমে আসার পরে অন সাইট পার্ট 1 উনাদের ক্লাসেরটা ওকে। এরপরে ব্লক কমেন্টিং, এই যে আমরা অফ পেজ এসইওটা এখান থেকে মূলত স্টার্ট করেছি। তো আমাদের এখন আমরা আসি হচ্ছে অফ পেজ এসইও কি। প্রথম আপনার সাইটটাকে আপনি তৈরি করার পরে ওই যে কিওয়ার্ড রিসার্চ করলেন, কি নিয়ে কাজ করবেন সেগুলো নিয়ে আর্টিকেল রাইট করলেন, সাইটটাকে সুন্দর করে সাজালেন, আর্টিকেল পাবলিশ করতে থাকলেন, গুগল অ্যানালাইটিক্স, গুগল ওয়েবমাস্টার টুল আছে, এখানে অ্যাড করলে আমরা এমনিতেই দেখতে পারি যে আমাদের কোন কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে গিয়েছে। বাট এই কিওয়ার্ড গুলোকে যে এক একটা পেজ কিন্তু এক একটা কিওয়ার্ড দিয়ে আসলে তৈরি হয়। যেমন আমরা ওই যে বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার সার্চ দিলাম, বা এখানে যেমন অনেকগুলো আছে, এটার জন্য একটা কিন্তু এই যে কিওয়ার্ড দিয়ে, তো এই পেজগুলোকে র্যাঙ্কিং এর জন্য আমরা তো এভাবে সাইট তৈরি করে কন্টেন্ট দেই, এবং এই সমস্ত লিংকের জন্য আমরা গিয়ে অন্যান্য হাই কোয়ালিটি সাইটে গিয়ে কি করি, ব্যাকলিংক করে থাকি বা লিংক বিল্ডিং করে থাকি, যেটার কারণে আমাদের সাইটটা আরো খুব দ্রুত র্যাঙ্কিং এ আসে। মানে এসইওটা হচ্ছে এরকম, যেমন একটা দোকান দিতে হয়, একটা দোকান দিয়ে আপনি যদি একটা বিজনেস করতে চান সবার আগে একটা দোকান দিতে হয়, দোকান দেওয়ার সময় দোকানের ভিতরে রেডি করা যাবতীয় বিষয় অন পেজ এসইওর মধ্যে পড়ে। আর দোকান দেওয়ার ভিতরে দোকান অপটিমাইজ করার পরে কাজ হয় কি, বাইরে গিয়ে পোস্টারিং করা, মাইকিং করা, বিলবোর্ড লাগানো, রেডিও টেলিভিশনে অ্যাড দেওয়া, তাহলে আরো বেশি মানুষ জানতে পারে, বেশি মানুষ আপনার দোকানে আসবে, বেশি সেল জেনারেট হবে। আর এসইওর কাজও এরকম। এসইওর কাজ ওই যে অন পেজের কাজ মনে করেন যে দোকানের ভিতরে সাজানোর মতো, মানে সাইটের ভিতরে আমরা যা করি সবকিছুই হচ্ছে অন পেজ এসইওর আওতায়। এরপর অন পেজ হয়ে গেলে এরপরে আমরা আমাদের ওই যে প্রতিটা আর্টিকেলের লিংক নিয়ে আমাদের এই যে তারপরে হোম পেজ বলতে যে .com বা .net পর্যন্ত হোম পেজ নিয়ে বা বিভিন্ন আর্টিকেলের লিংক নিয়ে আমরা অন্যান্য হাই কোয়ালিটি ব্লগ সাইট বা ফোরামে এগুলোতে গিয়ে বিভিন্ন ভাবে কি করে থাকি, ব্যাকলিংক করে থাকি। মানে ওই যে মাইকিং, পোস্টারিং এভাবে করে থাকি, যেমন দোকানে করার পরে সেটা করলে কি হয়, আমাদের এই সাইটের কিওয়ার্ড গুলো আরো দ্রুত র্যাঙ্ক করে। যেমন কিওয়ার্ড বলতে আমি ওই দিন যে দেখলাম যে বেস্ট শেপ নাইফ আন্ডার $100, এখন ধরেন আমার যেমন এদিকে দেখাইছি যে যে সাইট, বা এটা হচ্ছে আমার স্টুডেন্টের সাইট যে কিনা মাসে এখন $1000 উপরে আর্নিং করে। দেখেন এইটা লিখে বেস্ট শেপ নাইফ আন্ডার $100, মানে যে ব্যক্তিটা $100 নিচে একটা চাকু কিনতে চাচ্ছে, তো এটা কিন্তু আপনার এতজন মানুষ লিখে শুধু ইউএসএ থেকে সার্চ করে। তো এই যে এই সাইটের ওনারেরও প্রথম কি করতে হয়েছে, গুগল ফার্স্ট পেজে আসার জন্য, এই কিওয়ার্ডে আসার জন্য তাকে তো সাইট করতে হয়েছে, সাইটের মধ্যে এই টপিকস নিয়ে, এটা হচ্ছে তার কিওয়ার্ড বেস্ট শেপ নাইফ আন্ডার $100 লিখতে হয়েছে, এবং এই পেজ নিয়ে তাকে লিংক বিল্ডিং বা অফ পেজ এসইও বা ব্যাকলিংক যাই বলেন না কেন, এই জিনিসগুলো একই। আমি অফ পেজের একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো এই কাজটা হচ্ছে কি তারা করেছে। তো এই ব্যাকলিংকটা অনেক ভাবে করা যায় বা অনেক ভাবে আমাদের করতে হয়। তো তার মধ্যে প্রথম আমরা ব্লক কমেন্টিং ব্যাকলিংক নিয়ে গতকালকে শিখেছিলাম, এখন আমরা সেটা নিয়ে আরেকটু রিপিট করব। তো একটা পেজকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য প্রথম আমাদের অন পেজ এসইও মানে সাইট তৈরি করে সেখানে কন্টেন্ট, ইউনিক ভাবে কন্টেন্ট নিজেরা লিখে বা কোনো রাইটার পাবলিশ করতে হয়, দেন এই লিংক নিয়ে আমাদের আবার ব্যাকলিংক করতে হয়। জি বলেন। বলছি কোন ধরনের কোডিং নলেজ ছাড়া কি আমরা এই ধরনের সাইট কি তৈরি করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আমরা সেটাই করেছি। জি, ওয়ার্ডপ্রেসে আমরা কোনো টাইপের কোডিং নলেজ ছাড়াই আমরা তৈরি করে ফেলতে পারবো।
শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব? ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েবসাইট তৈরি করার খুবই জনপ্রিয় মাধ্যম। যারা অ্যামাজন অ্যাফিলিয়েশন, গুগল অ্যাডসেন্স করে তারা 96% বা 95% প্লাস মানুষই ওয়ার্ডপ্রেস দিয়ে করে, কারণ এটা এসইও অপটিমাইজ, খুব দ্রুত লোড নেয় এবং সাইট তৈরি করা, মেইনটেনেন্স করা খুব ইজি। তো ভাই আমাদের যে ওয়েবসাইটে করার জন্য যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, বুটস্ট্র্যাপ এইসব যা আদার্স যেগুলো আছে, এগুলো কি শেখার কোনো প্রয়োজন আছে কিনা? না, আপনার এটা করার জন্য কোনো দরকার নাই। ওকে, যদি আপনি প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ডেভেলপার হতে চান তখন দরকার। কিভাবে? যেমন দেখেন, এই যে আমরা যেমন এই সাইটটা তৈরি করার সময় আমার স্টুডেন্টকে যেমন আমি বলেছি জেনারেট পেজ, যেমন আপনাদের গ্রুপেও আমি জেনারেট পেজ বলেছি, তারপরে আবার অ্যাবস্ট্রাক্ট থিম আছে। তো এই থিম তো আর আমরা তৈরি করি না, থিম তৈরি করে কারা? ডেভেলপাররা। আমাদের যে থিমটা পছন্দ হয়, যেটা বেশি ভালো মনে হয়, সেটাকে জাস্ট আমরা ইনস্টল করে নিয়ে আমাদের মতো কাস্টমাইজ করে নিই। মানে বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে এরকম যে আপনাকে তো আর একটা অ্যাপস চালানোর জন্য বা কিছু একটা রেডিমেড জিনিস তৈরি করার জন্য তার অনেক কিছু লাগে না। এখন ধরেন আমি একটা প্রজেক্টে কি করলাম, একটা কার তৈরি করলাম, তো এই কার তৈরি করার জন্য এখন ওই বিভিন্ন যে ম্যাটেরিয়াল, সেটা কিন্তু আমি তৈরি করি নাই, এটা কিন্তু যারা ওই লেভেলের ইঞ্জিনিয়ার তারা হয়তো করেছে, বাট আমি কিন্তু এটাকে খুব সহজে শিখিয়ে নিয়ে সেট আপ করে কিভাবে সুন্দর করে সাজাইতে হয়। মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে এরকম, আপনি ডোমেন অলরেডি ডেভেলপারদের আছেই, যে ডেভেলপারের যে থিমটা আপনার কাছে বেস্ট মনে হবে, অনেক ফ্রি আছে, অনেক থিম ফরেস্টে গেলে অনেক পেইড থিম পাওয়া যায়, যেটা ভালো লাগে ওয়ার্ডপ্রেসে আপনি সেটা নিয়ে সেই থিমটা আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, আপনার কাজ শেষ। আপনার তো আর কোডিং, এই জন্য তো আর কোডিং করে করে আপনার থিম তৈরি করার প্রয়োজন নাই। বাট যারা ডেভেলপার তারা ওই কোডিং করে থিমও তৈরি করতে পারে, কিন্তু আপনি তো আর সেটা পারবেন না, আপনার সেটা কিন্তু কোনো দরকারও নাই এসইও করার জন্য, একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য। তো যাই হোক, ক্লাসটা দেখলে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি নিজে তৈরি করে তখন দেখবেন যে হ্যাঁ আমি আসলেই পারলাম। কারণ এই যে বললাম, আপনি ওইভাবে ওই ভিডিওটা দেখলে যে স্টুডেন্টের মতো এরকম ইয়ে করতে পারবেন, এটা তো কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এই অন পেজ এগুলো তো অলরেডি শেষ করেছি, ওইটা আমি একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমরা আজকে অফ পেজ এসইওতে আসি, অফ পেজে যাই। তো অফ পেজটা অলরেডি আমি কিন্তু উদাহরণ দিয়েছি যে অফ পেজ এসইওটা কি, বা আরো যদি আমি সংক্ষেপে বোঝাতে চাই, ধরেন আপনি ধরেন কি করবেন, কোনো কিছু চাষ করবেন, ধরেন আপনি কোনো গাছ বা কোনো বীজ লাগালেন, সেটা কিন্তু এমনিতেই গ্রোথ হবে। মানে আপনি সাইট তৈরি করে সেখানে কন্টেন্ট দিতে থাকলে এটা এমনিতেই গ্রোথ হয়, বাট যদি সেটাকে আপনি আরো ফাস্ট করতে চান তাহলে কিন্তু, বা আরেকটু ভালো করে করতে চান, তাহলে কিন্তু আপনার তখন সার বীজ প্রয়োগ করতে হবে। তো ওয়েবসাইটেও এরকম, ওয়েবসাইট তৈরি করে কন্টেন্ট দিতে থাকলে এগুলো কিন্তু এমনিতেই দেখা যাবে যে 2 নাম্বার পেজে র্যাঙ্কিং এ আসলো, 3 নাম্বার পেজে বা 1 নাম্বার পেজের নিচের দিকে। বাট সেগুলোকে টেনে আপনি আরো সামনের দিকে নিয়ে আসতে হলে আপনাকে ওই যে সার বিষ প্রয়োগ করতে হবে, মানে ব্যাকলিঙ্ক করতে হবে ওই সমস্ত পেজ, ওয়েবসাইট নিয়ে। এতে আপনার সাইট আরো বেশি অথরিটি বা শক্তি সামর্থ্য অর্জন করবে ওই সমস্ত পেজের লিঙ্ক পেয়ে। মানে এই ব্যাকলিঙ্ক গুলো এক একটা ভোটের মতো বটে। ভোট কেমন, যেমন একজন মানুষ যত বেশি ভোট পায় সে কিন্তু উইন হয়, বাট গুগলের নিয়ম অবশ্য একটু ভিন্ন। গুগলের নিয়ম, আপনার সাইট হ্যাঁ যত বেশি ব্যাকলিঙ্ক পাবে আপনি র্যাঙ্কিং এ তত আগায় থাকবেন বা ভালো, বাট তবে সেই ভোটগুলো, যেমন আমাদের দেশে যারা ভোট পেয়ে উইন হলো তাদের কি কোনো চোর বাটপার বা খারাপ মানুষ ভোট দিল কিনা সেটা কিন্তু আমরা জাজ করি না, কিন্তু গুগল সেটা জাজ করে যে আপনি যে বিভিন্ন সাইট থেকে ব্যাকলিঙ্ক নিলেন সেই সাইটগুলো আসলে ভালো কিনা, সেগুলো আপনার রিলেভেন্ট সাইট কিনা। মানে আপনার এখন যদি ফুড রিলেটেড সাইট হয়, আপনি এন্টারটেইনমেন্টে গিয়ে ব্যাকলিঙ্ক করলে সেটা আপনার ভালোর থেকে খারাপের দিকই বেশি হবে। তো আমাদের রিলেভেন্ট সাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করতে হবে এবং সেই সাইটগুলো ভালো সাইট হতে হবে। এটা কিভাবে ভালো বুঝবো, যেমন এই যে মোজ নামক একটা টুল আছে, এই জন্য আপনারা সবাই মোজবার ফর ক্রোম এটা লিখে নিতে পারেন, মোজবার। ওকে, যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে মোজবার ফর ক্রোম বা গুগল ক্রোম, মোজবার ফর ক্রোম এখানে যাবেন। এখানে গিয়ে এই যে মোজবার যে অ্যাডঅনসটা আছে সেটাকে আপনারা কি করবেন, অ্যাড করে নেবেন। আমার অলরেডি যে অ্যাড আছে জন্য এটা কিন্তু মোজবার অ্যাড আছে জন্য রিমুভ দেখাচ্ছে, এটা প্রথমে অ্যাড করে নেবেন। এরপরে আপনারা প্রয়োজনে
moz.com/login দিয়ে এখানে যান, গিয়ে আমার যেটা অ্যাকাউন্ট আছে আমি ডিরেক্ট কি করব, আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। বাট আপনাদের যেতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। এই যে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ডিসপ্লে নেম বলতে ইউজার নেম দিবেন, এখানে ধরেন কোন একটা ইমেল দিলেন, ওকে। বাট আমাকে বলতেছে এই মেল দিয়ে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেই মেল দিয়ে আমি আর পারবো না। ওকে, মোজের কাজ কি ভাইয়া? মোজের কাজটা আমরা যখন কাজ করব তখন জি দেখতে পারবো যে কোন সাইটটা কত ভালো বা খারাপ সেটা। আমি তো কিছুক্ষণ আগে বলেই নিলাম যে একটা সাইট ভালো নাকি খারাপ সেটা চেক করব আমরা মোজ দিয়ে। মোজ দিয়ে, ওকে জি। ঠিক আছে। আচ্ছা, তো মোজে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে একটা মেইল দিতে হবে, এবং আমাকে বলতেছে দেখেন অলরেডি আমি এই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি জন্য পারবো না। তো আপনারা এটা দেখে নেবেন এগুলো আবার দেখায় কিনা, মানে যে মেইল দিয়ে কখনো মোজের অ্যাকাউন্ট নাই, হয়তো আপনাদের তো প্রত্যেকেরই নাই যদি কারো করা না থাকে, তো আপনার মেইল দিবেন আর এখানে একটা ডিসপ্লে নেম মানে ইউজার নেম, আমার যেমন দেয়া আছে রাকিব2190, এটাও দেখেন অলরেডি কি বলতেছে, এটাও কিন্তু অলরেডি ইউজ, তো এটা পারবেন না। আপনারা এখানে এই যে অ্যাভেলেবেল করে নেবেন, কোড দিয়ে হোক যেভাবে হোক, দেখেন এটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে। এরপরে পাসওয়ার্ড দিবেন, এগ্রি দিবেন, এরপরে আই এম নট রোবট, এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এরপরে আপনার মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে, ওইখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টের ক্লিক করতে বলবে, ক্লিক করলেই আপনার মোজের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো মোজের অ্যাকাউন্টটা সবাই একটু করে নেন যাদের মোজের অ্যাকাউন্ট নাই। স্যার এখন করব? জি হ্যাঁ, এখন সবাই মোজের অ্যাকাউন্ট একটু করে নেন, তবে প্রবলেম হলে জানাবেন। আপনারা কি বুঝতে পারছেন মোজের অ্যাকাউন্ট কিভাবে করতে হবে? সবার আগে কি করবেন, মোজের অ্যাডঅনসটা অ্যাড করে নেবেন, ওই যে মোজ বা ফর্ম করে অ্যাডঅনসটা অ্যাড করে নেবেন। এরপরে আপনারা গিয়ে moz.com/login ওইখানে গিয়ে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন লগইন না করে। প্রথমে অ্যাডঅনসটা যে অ্যাড করতে হবে, এরপর কি করতে হবে, moz.com/login এ গিয়ে মোজের ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মেইলে মেইল যাবে, অ্যাক্টিভেট করে ফেলবেন। অ্যাক্টিভেট মেইল না গেলে আমাকে বলবেন, অ্যাক্টিভেট না হলেও কিন্তু হবে না। এরপরে আমরা এটা দিয়ে কিভাবে ভালো সাইট খুঁজে বের করব সেটা আমরা দেখব। মোজ কি অনলি ফর ডেস্কটপ? হ্যাঁ, শুধু ডেস্কটপ ল্যাপটপ। ওকে, আমার তো ডেস্কটপ ওপেন করে নাই, পরে করি ভাই তাহলে। আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে যাই এখন। আপনাদের ক্লাসে বসলে আপনারা জি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বসবেন, কারণ আমি অনেক অ্যাসাইনমেন্ট দিব, কাজ করতে হবে আপনাদেরকে। কারণ কিছুটা আমি প্রতিটা ক্লাসের পরেই অ্যাসাইনমেন্ট এবং লাইভ কাজ, ওকে, প্রতিটা ক্লাসের পরেই লিংকের ক্লাসগুলোতে আমি লাইভ আপনাদেরকে প্রজেক্ট দিয়ে করাবো। ওকে, তো যাই হোক দেখেন আমরা কি করলাম, ধরেন আগে আমরা মোজে অ্যাকাউন্ট এগুলো করে নিয়েছি, আমি অনেকগুলো ট্যাব ওপেন করলাম, কেটে দেই একটু, এগুলো আমার এখন আর দরকার নাই। আমরা সেটা হচ্ছে এখন অফ পেজ এসইও তে, অফ পেজ এসইওর জন্য একটা ফাইল। স্যার একটা কথা ছিল। জি বলেন। জি, মোজ এখানে আপনার ফ্রি ট্রায়াল ভার্সন এবং এরপরে 30 ডেজ ফ্রি ট্রায়াল যেটা চাচ্ছে, এটাই কি? আপনি কি ওই যে প্রথম অ্যাড করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাড করার পরে আপনি moz.com/login এ গিয়েছেন। জি 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 জি।
এরপরে আপনি হচ্ছে ওইখান থেকে ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়েছেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসলে এখানে আচ্ছা আমারটা MOZ মোস্ট না MAZ হবে? MOZ। এই যে MOZ আপনি এখানে যাবেন, দেখেন একটু আমার স্ক্রিনটা একটু দেখেন, এই যে moz.com/login লগইন। এখানে গিয়েছেন আপনি? না না আমি এখানে যাইনি, ঠিক আছে। আপনি এখানে যান, জি moz.com/login যাবেন, এরপরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক moz.com আচ্ছা জি, আপনাদের হয়েছে সবার? আচ্ছা আমরা তাহলে আবার স্টার্ট করলাম। তো যাদের হয় নাই তারা আবার পরে করে নিয়ে আসে। ওকে, তো এখন আমরা আসি যেটা সেটা হচ্ছে ধরেন আমরা মোজে অ্যাকাউন্ট করে নিলাম। মোজে অ্যাকাউন্ট করলে আমাদের লাভটা কি বা সুবিধাটা কি সেটা আমরা দেখব। ধরেন এখন আমরা কি করব, আমাদের কোন সাইটের জন্য ব্যাকলিংক করব বা অফ পেজ এসইওর কাজ করব। তো এটার জন্য বিভিন্ন টাইপের আসলে আমাদের ব্যাকলিংক করার মেথড আছে। যেমন ব্লক কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিংক করা যায়। ব্লক কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিংক কেমন, যে ধরেন
কোন একটা সাইটে, বিভিন্ন সাইটে তো আসলে তারা আর্টিকেল পাবলিশ করে বা ব্লগ পোস্ট করে, সেটা নিচে কমেন্টস করার মতো অপশন আছে, সেখানে কমেন্টস করে আমরা আমাদের সাইটের লিঙ্কটা দিয়ে আসবো, এতে সেখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পাবো। তো সেটা হতে হবে অবশ্যই রিলেভেন্ট সাইট এবং কোয়ালিটি সাইট। রিলেভেন্ট বলতে আমাদের যে টপিকস নিয়ে কাজ করতেছি ওই রিলেভেন্ট সাইট, এবং সব সাইটে কিন্তু কমেন্ট অ্যাপ্রুভ করে না, আমাদেরকে গিয়ে সুন্দর মতো করতে হবে। তো যেগুলোতে অ্যাপ্রুভ করার সেগুলো আসলে অ্যাপ্রুভ করে নেবে, আমরা ওই যেখানেই কমেন্টস করব সেই লিঙ্ক গুলো সেভ করে রাখবো, পরে আমরা দেখবো একদিন পরে যে কোথায় কোথায় অ্যাপ্রুভ করলো, কোথায় কোথায় আসলে আমাদের অ্যাপ্রুভ করে নাই। যেগুলো আমাদের অ্যাপ্রুভ করেছে সেগুলো আমরা যেটা করব, সেগুলোকে আমাদের ওই যে ক্লায়েন্টকে জমা দিতে হবে, যদি ক্লায়েন্টের কাজ হয়ে থাকে। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের থেকে ওই যে ফাইবারে আপনি একটা গিগ দিলেন, যেমন ফাইবার বা অনেক মার্কেট প্লেস আছে, এগুলোর মধ্যে গিয়ে যদি আমরা দেখি যে ব্লগ কমেন্টিং এর কাজগুলো দেখেন তারা কিভাবে করে। আমরা ফাইবারে গিয়ে সার্চ দিলাম, এখানে ধরেন আমরা অনেকগুলো কি পাচ্ছি, এই যে গিগ দেখতে পাচ্ছি যে যারা কি করে ব্লগ কমেন্টিং এর কাজ করে দেয়। এখানে আমরা কয়েকটা কি করলাম, জাস্ট একটু ওপেন করলাম, ওপেন করে দেখতেছি যেমন এটা দেখেন সে $5 12টা সাইটে ব্লগ কমেন্ট করে দেয়, এবং হচ্ছে 100% ম্যানুয়াল ওয়ার্ক, মানে সে নিজে এভাবে ম্যানুয়ালি হাত দিয়ে আমরা যেভাবে করব, যেটা করলে সাইটের জন্য ভালো সেভাবে করব। এবং লিখছে দেখেন নিশ রিলেভেন্ট, মানে নিশ রিলেটেড হতে হবে, মানে যে টপিকস নিয়ে আমাদের সাইট বা আমাদের ক্লায়েন্টের সাইট আমরা সেই রিলেটেড সাইটে গিয়ে করবো। এখন ব্লেন্ডার হলে যে ব্লেন্ডার রিলেটেডই হতে হবে এমন না, ব্লেন্ডার হইতে পারে, জুস হইতে পারে, পানীয় জাতীয় বা ইভেন ফুড হতে পারে, বাট ফুড ক্যাটাগরির বাইরে যাবে না। এখন যদি কোথাও এন্টারটেইনমেন্ট থাকে বা এই সেই, সেখানে আমরা এটা করব না। আবার $5 সে 12টা করে দিচ্ছে, $15 35টা, প্রিমিয়াম প্যাকেজে জি বলেন 80টা করে দিচ্ছে $15। হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলেন। ভাই আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আপনি কি ফোন থেকে জয়েন করেছেন? জি ভাইয়া। আচ্ছা, ফোন থেকে জয়েন করলে আপনার ফোনে দেখেন এই যে পিন টু স্ক্রিন নামক একটা বাটন আছে মাঝখানে, ওইটাতে একটু চাপ দিয়ে দেন। ও আচ্ছা, হ্যাঁ ভাই আসছে আসছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তো দেখেন আমরা কোথায় ছিলাম, যে আমরা এই ব্লগ কমেন্টিং যে কাজটা শিখবো সেটা নিয়ে আসলেই মার্কেট প্লেসে কাজ আছে কিনা সেটা নিয়ে আমরা দেখতেছি। যেমন এই যে ব্লগ কমেন্টিং দিয়ে সার্চ দিলাম, দেখতে পেলাম, এবং ফরহাদ নাম, তার মানে মনে হচ্ছে বাংলাদেশি একজন ভাই, ওকে হতে পারে। ওকে, সো হ্যাঁ দেখেন সে বাংলাদেশি, এবং এখানে কিন্তু অনেক ভালো জাস্ট এটা কাজ করতেছে। এগুলোর পাশাপাশি সে হয়তো আরো অন্যান্য সার্ভিসও দেয়, ওই যে এসইও স্পেশালিস্ট লিখেছে, ওয়েব টু ব্যাকলিং ট্যাকলিং এই সেই অনেক কিছু, বা কিওয়ার্ড রিসার্চ এই সেই ভাবে আপনি যত কিছু জানেন, এই যে গেস্ট পোস্টিং এটাও এক টাইপের ব্যাকলিং, আমরা এগুলো শিখবো। সে অনেকগুলো সার্ভিস সে দিয়েছে, কারণ সে হচ্ছে আমরা দেখি সে হচ্ছে লেভেল 2 তে গেলে আপনি অনেক বেশি হচ্ছে কি করতে পারবেন, গিগ এভাবে দিতে পারবেন। আমরা দেখেন এদিক থেকে যদি আরো দেখি, এরকম দেখেন আরেকজন মানুষ, আর 4টা কাজ এই মুহূর্তে হাতে আছে। অর্ডার ইন কিউই বলতে শুধু এই একটা গিগ। গিগ হচ্ছে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে বায়াররা আসে, যার যে কাজ দরকার তারা সেই কাজ লিখে সার্চ করে। কারণ যার ওই যে ব্লগ কমেন্ট ব্যাকলিং দরকার, সে ব্লগ কমেন্ট ব্যাকলিং লিখে এভাবে সার্চ করে। ওকে, জাস্ট এখানে দেখেন, সো এটা লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি তার 4টা কাজ হাতে আছে, সে $5 সেও 12টা করে দেয়, $15 35টা করে দেয়। দেখেন সে এভাবে করে সার্ভিস দিচ্ছে, সে এখানে প্রচুর কাজ এইভাবে এই টপিকটা করতেছে। যে বললাম গুগল অ্যানালাইটিক্স পেজ, এগুলো অলরেডি আমরা শিখেছি। এই কাজটা করতে তো 2 মিনিট টাইম লাগে, এটা করে প্রচুর কাজ করছে, 500টা কাজের অলরেডি রিভিউ পেয়েছে।
তার মানে হতে পারে যে 100টা কাজ সে করেছে, এটা করতে 2 মিনিট টাইম লাগে। এভাবে দেখেন বিভিন্ন মানুষজন কি করতেছে, তারা এই যে ব্লগ কমেন্ট করার সার্ভিস দিচ্ছে এবং এখান থেকে যে ইনকাম করতেছে। এই যে 5টা ম্যানুয়াল ব্লগ কমেন্ট করে দিবে সে, এখান থেকে দেখেন 7টা অর্ডার এই মুহূর্তে তার হাতে আছে, 10টা করে দিবে $10, তার মানে এক একটাতে $1 করে সে নিচ্ছে। তো এখানে আপনার আমরা এখন যাই, তো দেখতে পাচ্ছি যে আজকে সে কোন দেশের, আমরা যদি দেখি সে অবশ্য পাকিস্তানের, তার মানে সে প্রচুর কাজ করতেছে এই একটা টপিক নিয়ে। আচ্ছা, হিউজ কাজ করছে। সো ব্লগ কমেন্টিং এগুলো আমরা দেখলাম যে এগুলো শুধু এই কাজটা করেও মার্কেট করা যায়। তো এটার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের ব্লগ কমেন্ট করা শিখতে হবে যে কিভাবে করতে হয়। নাজির আপু, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ জি, সবাই অফ করে দেন, যখন কথা বলার দরকার হবে কেবলমাত্র তখনই অন করবেন, আদারওয়াইজ এই ভিডিওতে কিন্তু অনেক নয়েজ হবে। আচ্ছা, তো এখানে আমরা এইভাবে ব্লগ কমেন্টিং মানে বিভিন্ন আর্টিকেল পোস্টের নিচে গিয়ে কমেন্টস করে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিংক করতে পারবো যদি আমাদের সাইট হয়। আবার যদি ক্লায়েন্টের কাজ হয় তাহলে তো আর আমার সাইটের ব্যাকলিংক দিলে তো আর সে টাকা দিবে না, উল্টা আরো আপনাকে হচ্ছে কাজ পারলে ক্যান্সেল করে দিয়ে চলে যাবে যে এই ফ্রিল্যান্সার কাজই বুঝে না। তো যাই হোক, আমরা যার কাজ করব তার লিংক নিয়ে সেই রিলেভেন্ট জায়গায় গিয়ে কাজ করব, এবং সেটা ওই যে কোথায় কোথায় অ্যাপ্রুভ করলো, যেমন উনি বলেছেন না 5টা করে দিবে $5 বা 12টা করে দিচ্ছে আর একজন $5, আপনার হতে পারে এই 12টা করার জন্য 24 জায়গায় বা 20 জায়গায় করা লাগতে পারে, মানে যেগুলো অ্যাপ্রুভ করবে কেবলমাত্র সেগুলোই আমরা দিব। এবং হ্যাঁ, একবার আপনি এই ব্লগ কমেন্টিং বা এই ব্যাকলিংকের সুবিধাটা যে আপনি একবার ধরেন কিছু জায়গাতে হয়তো 50 জায়গাতে করলেন, হয়তো 20 জায়গায় অ্যাপ্রুভ নিল, এই যে 20টা রেখে দিলেন না, ধরেন ফ্যাশন রিলেটেড, নেক্সট টাইমে যত মানুষই আসুক ফ্যাশন রিলেটেড ওই একই সাইটে কিন্তু আপনি কি করতে পারবেন, তাদের জন্য ব্যাকলিংক করে দিতে পারবেন। এটা হচ্ছে সবথেকে মজার কাজ। ওকে, যে একবার কাজ করলে সেই রিপোর্টটা দিয়ে আপনি বারবার কি করতে পারবেন, মানুষকে আবার কাজ করে দিতে পারবেন। সো এটা হচ্ছে ব্লগ কমেন্টিং এর বিষয় বললাম। এছাড়া ফোরাম পোস্টিং আছে, আরো অন্যান্য টাইপের ডিরেক্টলি সাবমিশন ব্যাকলিংক আছে, কোশ্চেন আনসারিং ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, এরপরে অডিও শেয়ারিং, আর্টিকেল সাবমিশন বা আর্টিকেল ডিরেক্টরি। তো যাই হোক, আমরা সেগুলো সবই জানবো আজকে। আমাদের হচ্ছে ব্লগ কমেন্টিংটা নিয়ে আমরা একটু দেখি। তো ব্লগ কমেন্টিং বিষয়টা বুঝলাম যে বিভিন্ন রিলেভেন্ট সাইটের ব্লগ পোস্টের নিচে গিয়ে বা আর্টিকেলের নিচে গিয়ে আমরা কমেন্টস করে ব্যাকলিংক করে দিয়ে আসবো। তো এই জন্য এখানে সার্চ টার্ম আছে যে কিভাবে আমরা টার্গেটেড বা রিলেভেন্ট সাইট পাবো। এই জন্য আমি এই কাজটাও আপনাদের জন্য করে দিয়েছি। দেখেন, প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে সার্চ টার্ম, মানে আপনার সব থেকে এই সার্চ টার্মটা ভালো। আর একটা আছে ড্রপ মাই লিংক, আসলে বি নাম্বার, এটা আগে ভালো কাজ করতো, এটা এখন এতটা ভালো কাজ করে না। ওই যে ওইটা, ওই জন্য আমি কেটে দিলাম। আমাদের এ নাম্বারটা, এটাকে আমরা বি নাম্বার দেই ধরেন, এগুলোতেও আসলে দরকার নেই, ম্যানুয়াল ফর্মুলা এগুলো আসলে আর কাজ করে না ওভাবে। প্রথম আমরা ধরেন যদি এদিক থেকে বলি, সেটা হচ্ছে এটাকে দাঁড়ানো আমরা কপি করে নিই। প্রথম হচ্ছে এটা যে আমরা 11 সাইট খুঁজে পাওয়ার জন্য এই যে সার্চ টার্মটা আছে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের ব্রাউজারে গিয়ে এখান থেকে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, লিড বামের আগেও অবশ্য একটা ইয়ে হবে, আমি এটাকে কপি করে নিই।
এভাবে আপাতত থাক। প্রথম যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে আপনি এটাকে কপি করবেন, দেখবেন যে ইনভাইটেড কমার মধ্যে লিপ বাম বলতে এটা হচ্ছে কিওয়ার্ড বা আপনার নিশ, আপনি কি টাইপের ওয়েবসাইট চাচ্ছেন। আর নোটিফাই মি ফলো আপ কমেন্টস, এটা হচ্ছে একটা টেকনিক যেন ওই গুগল আমাকে এই টাইপের সাইট দেখায় যেগুলোতে কমেন্টস করার অপশন আছে। তো এই জন্য আমরা এটাকে কপি করলাম, এটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম, গিয়ে এই যে এইভাবে এখানে সার্চ এখানে দিলাম, দিয়ে সার্চ দেই নাই, কারণ সার্চ দেওয়ার আগে আমাকে এখানে কি করতে হবে, আমি তো আর লিপ বাম দিব না। এখন যদি আমার ফুড রিলেটেড সাইট হয়, আমাকে ফুড রিলেটেড হলে আমাকে এখানে কি করতে হবে, এখন ফুড লিখতে হবে, মানে গুগলকে বুঝাইতে হবে যে আমি ফুড রিলেটেড ওয়েবসাইট চাচ্ছি, এগুলোতে কমেন্টস করার অপশন আছে। এখন আপনাদের মধ্যে কারো যদি এক্সাম্পল এখন ধরেন ট্রাভেল হয়, তাহলে কি করতে হবে, আপনাকে ট্রাভেল লিখতে হবে। ট্রাভেল হলে ট্রাভেল লিখে সার্চ করবেন। যদি হেলথ হয় তাহলে কি করবেন, হেলথ লিখবেন। ফিটনেস, হেলথ এর মধ্যে যেমন হেলথ দিতে পারেন একবার, অনেক পাবেন, সেগুলো করলেন। এরপর ফিটনেস, এরপর ডায়াবেটিক্স, এরপর এভাবে বিভিন্ন ভাবে। আমি কালকে ট্রাভেল, কালকে ইয়ে দিয়ে দেখাইছি হেলথ, আজকে একটু ট্রাভেল দিয়ে দেখাই। আচ্ছা, ট্রাভেলস লিখলাম, দেখেন ট্রাভেল লিখে আমি কি করলাম, এখানে যে এন্টার দিলাম, এখন ট্রাভেল রিলেটেড যে সাইট গুলো সেগুলো চলে আসবে, এখানে অনেক সাইট আসবে এবং এরপরে তো আরো অনেক পেজ আছে, আমরা নেক্সটে যাব। তো এখন আমরা বুঝবো কিভাবে যে কোন সাইটটা কত ভালো, এইটা বোঝার জন্য এই যে মোস্টটাকে দেখবেন এরকম ব্ল্যাক অপশনে থাকবে, এটাকে আমরা ক্লিক করে কি করে নিব, ক্লিক করলে দেখবেন এরকম অপশন আসবে, এখান থেকে আপনি ক্লিক করে পারলে লগ ইন করে নেবেন, বা ওই যে most.com/login এ গিয়ে আপনার ইউজার নেম বা মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে, অবশ্যই অ্যাকাউন্ট করার সময় এটা কিন্তু লিখে রাখবেন, ভুলে গেলেই কিন্তু বিপদ, আপনার আবার ফরগট পাসওয়ার্ড এই সেই দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড এটা লিখে রাখবেন। দেখেন আমি লগ ইন করে নিলাম, লগ ইন করার পর এই যে ব্ল্যাক থাকলে হবে না, এটাকে ক্লিক করে এই যে এই কালার করে নিলে দেখেন এটা ওপেন হয়ে গেছে। আবার কাজ শেষে ক্লিক করে ব্ল্যাক করে দিয়ে থুবো, অফ থাকবে, তখন আর এই যে এই এক্সট্রা বার গুলো আর আসবে না। তখন দেখেন এখন কিন্তু এটা ওপেন করার কারণে আমি যে সার্চ দিয়েছি এটা নিচ দিয়ে একটা বার এসেছে, যেখানে আমাকে দেখাচ্ছে ডিএপিএ। ডিএপিএ হচ্ছে কি, ডিএ মিন্স ডোমেন অথরিটি আর পিএ মিন্স পেজ অথরিটি। যে সাইটে ডিএপিএ যত বেশি ধরে রাখবেন যে সেই সাইট গুলো তত বেশি অথরিটি সম্পন্ন, মানে তত বেশি স্ট্রং। যার ডিএপিএ যত কম ধরে রাখবেন যে সেই সাইটটার অথরিটি মূলত অনেক ভালো, যদি ডিএ 30 উপরে এভাবে যায়। ডিএ বলতে হচ্ছে ধরেন এই যে একটা সাইট, ধরেন নাইট অ্যাডভাইজার, এই সাইটটা, এই সাইটের এই যে এটা হচ্ছে হোম পেজ, হোম পেজ হচ্ছে ধরেন ডিএ, আর এই সাইটে তো আবার অনেক পেজ আছে, তো এক একটা পেজের ডোমেন অথরিটি সবসময় একটা সাইটের একই হয়, আর বিভিন্ন সাইটের এই যে এক একটা আর্টিকেল, এগুলো কিন্তু এক একটা পেজ, এগুলো হচ্ছে তার এক একটা পেজ। অবশ্য এক একটা পেজের অথরিটি আবার ভিন্ন ভিন্ন হয়, মানে থাকে না যে ধরেন একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, সবাই তো আর একইভাবে ধনী বা একইভাবে শক্তি সামর্থ্যবান হয় না। তো এরকম ধরেন মা হচ্ছে ডোমেইনটা, যেটার অথরিটি বাট ওই মায়ের অথরিটি কিন্তু সবসময় পাওয়ার একই রকমই থাকে, বাট তার ভিন্ন ভিন্ন সন্তানের অথরিটি মানে পেজ অথরিটি ভিন্ন হতে পারে। তো এগুলো যত বেশি হয় সেই সাইটগুলো তত বেশি স্ট্রং। তবে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা যেটা করব যে আমরা ডিএপিএ যত বেশি পাই ভালো। হ্যাঁ, যে এই সমস্ত সাইটগুলোতে গিয়ে এখানে গিয়ে আরো বেশ কিছু কাজ করা যায়, আমরা এইভাবেই রাখতে পারি। তারপর আমি দেখাই দিচ্ছি টুল থেকে, যেমন অল রেজাল্ট দেখতে পারেন, বা এই যে এই পাশ থেকে অল টাইমের জায়গায় আপনি চাইলে শুধু পাস্ট ইয়ার দিতে পারেন, শুধুমাত্র বিগত বছরে যে কন্টেন্ট গুলো পোস্ট হয়েছে, বা পাস্ট মান্থে আগের মাসে কেবলমাত্র যে কন্টেন্ট পাবলিশ হয়েছে শুধু আমাকে সেগুলো দেখাবে, চাইলে এইভাবে সেট করা যায় আর কি। ওকে, তো দেখেন আমরা যেটাই দেই না কেন, আমরা এভাবে এখন বিভিন্ন যে সাইট পেলাম সেখানে আমরা ধরেন যাচ্ছি। তবে আমরা আমাদের যদি অনেক সময় ক্লায়েন্টরা কিন্তু কোটেশন দিয়ে দেয়, তবে যত বেশি তারা কোটেশন দিবে প্রাইস তত বাড়ায় দিতে হবে।
কোটেশন বলতে কেউ বললো যে আমার সবগুলো ডিএ হতে হবে অ্যাটলিস্ট 40, তখন কিন্তু আপনার প্রাইস ওই যে দেখা যাবে যে $1 জায়গায় $2 হয়ে যেতে পারে, কারণ আমাদের কাজের কারণ স্বাভাবিক সেই ক্ষেত্রে তো আর আপনি 17-20 যেগুলো প্লেন এগুলো করতে পারবেন না, বেশি কোয়ালিটি প্রাইস বেশি। তো দেখেন আমরা ট্রাভেল হলে ট্রাভেল রিলেটেড এভাবে যে সাইট গুলো আসলে আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা প্রথমে আমাদেরকে দেখতে হবে সেটার ডিএপি আর একটা হচ্ছে স্প্যাম স্কোর। ওকে, ডিএপি স্প্যাম স্কোর। আবার দেখেন অনেক জায়গাতে বিভিন্ন ব্লগ কমেন্ট করার জন্য আবার সাইটের লিস্টও দিচ্ছে, হ্যাঁ চাইলে দেখতে পারেন, সেগুলো রিলেভেন্ট হলে আমরা করতে পারি। এভাবে সাইট স্প্যামিং স্কোরটা কিসের উপর নির্ভর করে? স্প্যাম স্কোর, যেটা স্প্যাম স্কোর যত কম হবে যে সাইটের সেটা আমাদের জন্য তত ভালো। স্প্যাম স্কোর বেশি হলে আমরা 4% এর উপর হলে আর আমাদের জন্য সেখানে ব্যাকলিং করি না। স্প্যাম স্কোর বেশি থাকা মানে সেই সাইটের ব্যাকলিং প্রোফাইলটা এতটা ভালো না, সেখানে করলে আপনার সাইটেও স্প্যাম স্কোর বেড়ে যাবে। মানে হয় না যে ভালো সাইটের সাথে মানে ভালো সেলের সাথে থাকলে ওই যে বলে না বাবা মা থাকতে দেয় ভালো হয়, আবার খারাপের সাথে থাকলে একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। তো আপনি যখন খারাপ সাইটে ব্যাকলিং করবেন, ওই যে বললাম যে গুগল যেমন করে, আমাদের দেশে যে যত বেশি ভোট পায় সেই উইন হয়, বাট গুগল এটাকে পছন্দ করে না। গুগল চায় কি যে এক্সাম্পল আপনি যেখানে গিয়ে ব্যাকলিং করলেন তারা আসলে কতটা ভালো সাইট। আপনি যদি গিয়ে ভালো সাইটে ব্যাকলিং করেন ভালো, আপনি উল্টা স্প্যামি সাইটে ব্যাকলিং করলে ওই স্প্যাম আপনি তার মানে আপনার খারাপের সাথে আপনার যোগ সাদৃশ্য আছে, তার মানে আপনিও খারাপ। হ্যালো হ্যালো, হ্যাঁ জি সাইদ ভাই। স্যার, কতজন আসছে নতুন ব্যাচের আজকে? আজকে আচ্ছা নতুন ব্যাচের আপনারা এখানে তো দুইটা মিক্স। আচ্ছা নতুন ব্যাচের কতজন আছেন একটু জাস্ট আপনারা লিখবেন, যে যারা 42 তে আছেন শুধু 42 লিখে যান। এখানে অনেকেই আছে মেবি। আচ্ছা তারপর হ্যাঁ সবাই একটু লেখেন খুব দ্রুত। আপনি অ্যাটেন্ডেন্স শিটটা মেনটেন করতেছেন না স্যার? আমি অ্যাটেন্ডেন্সটা হচ্ছে যেটা ওই যেহেতু আমি ওই যে পোস্ট দিয়ে দেই ওইখানে ওনারা প্রেজেন্টে দিয়ে দেয় আর কি প্রতিটা ক্লাসে, ওইভাবে নিচ্ছি। মানে ক্লাস টাইমের মধ্যে আপনার হচ্ছে ধরুন আমি একটা পোস্ট দিয়ে দিলাম এত তারিখের এত নাম্বার ক্লাস, প্রতিদিন একটা প্রতিদিন, এবং এই ক্লাস টাইমের মধ্যেই সবাইকে ওইখানে প্রেজেন্ট নিয়ে নেই, এভাবে কাউন্ট করে রাখতেছি। এবং এটা যে কোনো সময় চাইলে আমি ওইভাবে হয়তো রিপোর্ট চাইলে এটাও দেখাই অবশ্য, কারণ এখানে তো দেখতেছি মাত্র 6-7 জন আছে মনে হয়। হ্যাঁ এই যে অনেকেই অবশ্য দিচ্ছে, দাঁড়ান আমি একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8, এখন পর্যন্ত 8 জন জি কমেন্টস করেছেন। আর কেউ যদি 42 তে থাকেন লিখতে পারেন। আচ্ছা, ওদের জন্য আপনি একটা আলাদা শীট ইয়ে করেন তো, মেনটেন করেন তো। আচ্ছা আমি তাহলে হ্যাঁ 42 এর জন্য একটা আলাদা শীট এড করব না। এটা কি রোল নাম্বার? না না সরি, রোল নাম্বার না, এটা হচ্ছে আপনার 42 ব্যাচ যেটা ছিল ওইটা যারা যারা আছেন তারা শুধু ইয়ে করবেন। হ্যাঁ আপনারা যারা এই যে নতুন ব্যাচের, হ্যাঁ ব্যাচ নাম্বার 42। আচ্ছা আচ্ছা, আপনিও তো মেবি নতুন ব্যাচের তাই না? এই যে নাজমিন সাথী, হ্যাঁ ভাইয়া, তাহলে আমি বেঁচে আছি। জি জি আপনি জি তাহলে 42 লিখবেন। জি আপনি নতুন ব্যাচের যারা শুধু তাদেরকে আমি লিখতে বলেছি। আচ্ছা কতজন? 1 2 3 4। ভাইয়া এটা কোথায় লিখবো? আমি তো ফোন থেকে জয়েন করছি এখানেই। চ্যাট হ্যাঁ, বক্স। মেনুতে যাওয়ার পরে দেখেন ইন কল মেসেজ আছে, ওখান থেকে লিখেন। আচ্ছা রাকিব ভাই, 12 জি 12 জন, আর ওর আপু হলে 13 জনের মতো। জি হ্যাঁ বলেন। আচ্ছা রাকিব ভাই, ওই যে এদের গ্রুপটা অ্যাক্টিভ না? ওদের যে গ্রুপটা করে দেওয়া হয়েছে? হ্যাঁ ওনাদের হচ্ছে ওই ইয়েটা অ্যাক্টিভ, আপনার এই যে যেটা হোয়াটসঅ্যাপের গ্রুপ সেটা অ্যাক্টিভ, সেখানে আমি ওনাদের লিংকিং দেই। পাশাপাশি আমি ওনাদেরকে হচ্ছে 36 এর ব্যাচে আসলে জয়েন করিয়ে নিয়েছি, যে ওই যে ফেসবুক একটা গ্রুপ যেটা আছে, যেন কোনো ফাইল শেয়ারিং ভিডিও শেয়ারিং গুলো এগুলো স্মুথলি হোয়াটসঅ্যাপে বা পাশাপাশি ফেসবুকেও এখানে শেয়ার করতে পারি, বা যে কোনো সাপোর্ট লাগলে এখানেও, কারণ ফেসবুকে তো বেশি টাইম থাকা হয় এই জন্য। আচ্ছা কারা কারা আছে না এটা একটু আমাকে ক্লাস শেষে দিয়েন। 42 কারা কারা অ্যাটেন্ড করতে, কারা কারা এখন অ্যাটেন্ড করেন না, এটা একটু ইয়ে করে আপনি লিস্টটা দেখে আমাকে একটু প্রোভাইড করেন ক্লাসের পরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শিওর, আপনাদেরকে ফোন দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
Continue করুন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা পুরাতন স্টুডেন্টরা মেবি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। Kindly join জি হ্যাঁ, করে দিন। সমস্যা নেই, ওইটা আপনাদের জাস্ট ফেসবুক গ্রুপ আছে, ওনাদের জন্য আসলে পরে মেবি ইয়েতে করেছে, এটা সমস্যা নেই। এটা আমাদের গ্রুপে দিয়ে দেন, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। তাহলে আমাদের আচ্ছা, যারা ভাইয়া পুরাতন আছেন তারা কতদিন যাবত ক্লাস করেন? কতদিনের পুরানো তারা? 28তম ক্লাস চলে আজকে। ওনাদের আজকে 28তম ক্লাস। জি আচ্ছা, আমি যেটা বলবো, আপনাদের মধ্যে আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কেউ একজন আপনারা একজন এক্সেল ফাইল একটা তৈরি করেন, করে আপনারা আমাকে একটু দিবেন, যে আপনারা এই যে যারা যারা আজকে ক্লাসে আছেন প্রত্যেকের হচ্ছে নাম, এরপরে ফোন নাম্বার, যদি রোল নাম্বার এগুলো থাকে সেগুলো কেউ একজন দায়িত্ব নেন। এই যে অন্তু হাওলাদার ভাই, হ্যাঁ আপনি চাইলে দায়িত্ব নিতে পারেন যদি আপনি নিতে চান, যে সবাই আপনাদের নতুন ব্যাচে যারা যারা জয়েন করেছেন 42 ব্যাচের, তাদের একটা আপনি লিস্ট তৈরি করে আমাকে দিলে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, এটা কি এক্সেল ফাইলে করে আপনাদের নাম আর মোবাইল নাম্বার দিলে তো হবে নাকি? হ্যাঁ, শুধু আপনি একটা এক্সেল ফাইলে আপনাদের যারা স্টুডেন্ট আছে সিরিয়ালি 1 2 3 এইভাবে নাম দিবেন, এবং সেটা ডান পাশের দিকে আরেকটা বক্স করে ধরেন ফোন নাম্বারটা দিবেন। আর যদি পারেন, যদি ওনার রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারেরও একটা ঘর দেন। এই 3টা ইনফরমেশন দরকার, নাম, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। সুরি ভাইয়া, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যালো রাকিব ভাই, জি জি বলেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, মানে আমরা পার্সোনালি ক্রিয়েট করেছিলাম আগে, ট্রেনে থাকার সময় উনি সহই ছিলেন। আপনার নাম্বারকে তাহলে হচ্ছে আমরা ওই জায়গায় যদি আপনাকে অ্যাড করে নিতাম তাহলে একটা ওকে, অ্যাড করে নিতে পারেন। জি, আপনার নাম্বারটা নাই তো ভাই আসলে। আচ্ছা, আমি তো আমার নাম্বার মেবি দিয়েছিলাম মনে হয় কয়েকটি ক্লাস আগে। আচ্ছা যাই হোক, আমি সরি তাহলে ভাই, নাম্বার দিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমি ওটা দিচ্ছি। বা আসলে ফেসবুকে থাকলে হোয়াটসঅ্যাপ এক্সট্রা দরকার নেই, যেমন আমি হোয়াটসঅ্যাপে আসলে এত বেশি অ্যাক্টিভ থাকি না, তো হোয়াটসঅ্যাপের থেকে আপনারা ফেসবুকেই থাকেন, কারণ আমি এই জন্য ওনাদেরকে ফেসবুকেই নিয়ে এসেছি। আচ্ছা, তো যেটা আচ্ছা আপনি ক্যান্সেল করে নিয়ে যে সবার থেকে আচ্ছা, আপনারা যারা আছেন এই নতুন ব্যাচের প্রত্যেকেই আপনারা যে কাজটা করেন, আপনাদের হচ্ছে নাম লিখবেন। আমরা ক্লাস অবশ্য কন্টিনিউ করতে থাকবো, সমস্যা নেই। আপনারা আপনাদের নাম এবং হচ্ছে সেই সাথে ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, প্রয়োজনে নেম দিয়ে এরপর নেম দিলেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখে রেজিস্ট্রেশন নাম্বারটা, ফোন নাম্বার লিখে এটা করেন। আর যে অন্তু হাওলাদার ভাই, উনি একটু এটাকে কপি করে জাস্ট এক্সেলে সাজিয়ে আমাকে একটু দিয়ে দিন, আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। জি, যারা নতুন আছেন 42 এর প্রত্যেকেই এটা করেন, কারণ যারা যারা কিন্তু এটা দিবেন না আমার মনে হয় তাদেরকে রিমুভ করে দিবে গ্রুপ থেকে। ওকে, সো যারা 42 এর আছে যারা দিবেন এটা কি এখানে দিব স্যার না হোয়াটসঅ্যাপ গ্রুপে? আপনার চাইলে যেটা সুবিধা হয়। আচ্ছা, সবার কোথায় দিলে? হোয়াটসঅ্যাপে? আচ্ছা, হোয়াটসঅ্যাপেই দিতে পারেন। হোয়াটসঅ্যাপে দিলেই ভালো হয়। হ্যাঁ দেন, হোয়াটসঅ্যাপেই দেন। আচ্ছা, কারণ আপনারা প্রত্যেকেই দেন, কারণ এটা যাদের থাকবে না তাদেরকে মেবি ওনারা রিমুভ করে দিবে, কারণ এই যে যারা ক্লাস অ্যাটেন্ড নাই। ওকে, সো দিয়ে দেন, কেউ মিস করেন না। আচ্ছা, সেটা হোয়াটসঅ্যাপে দেন আপনারা প্রত্যেকেই। আর জি হ্যাঁ, তাহলে ভাই একটু এটা করেন। আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করি। তো দেখেন আমরা কি করলাম, আমরা হচ্ছে এভাবে সার্চ দিলাম, বা আমরা কোন একটা সাইটে এভাবে, আমরা এখানে এমনি পাস্ট মান লিখেছিলাম, আমরা অল টাইম এনি টাইম রাখি। সো দেখেন আমরা ট্রাভেল দিয়ে নোটিফাই মি ফলো আপ কমেন্টস এভাবে দিয়েছিলাম, এবং যে সাইট গুলো এখানে এসেছিল আমরা সেগুলোতে ধরেন গিয়েছিলাম, বা আমাদের এইভাবে আরো নেক্সট পেজ বা আরো অনেক সাইট আছে, আমরা সেদিকে চাইলে যেতে পারি। তো এইখান থেকে আমরা যে বিষয়গুলো বললাম, যে আমাদেরকে যেহেতু আমরা রিলেভেন্ট এইভাবে করে সার্চ দিয়েছি, সবগুলো ট্রাভেল রিলেটেড হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আর রিলেভেন্সি নিয়ে চিন্তা করার দরকার নাই, দেখবেন এগুলো সব রিলেভেন্টই হবে। এবং আমাদেরকে এই যে সবই ট্রাভেল রিলেটেড, এবং এগুলোর স্প্যাম স্কোর 4% এর নিচে হওয়া মানে ভালো। 4% এর উপরে 7 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারেন, বাট 7 এর উপরে গেলে সেটা হচ্ছে রিস্ক হয়ে যাবে, কারণ যে সাইটের স্প্যামি সাইট সেখানে ব্যাকলিং করলে আপনি ভালো থেকে উল্টা আরো আপনার খারাপ হবে। কারণ ওই যে বললাম
যে গুগল সবসময় জাজ করে যে আমরা কি ভালো সাইট থেকে ব্যাকলিং নিয়েছি নাকি খারাপ সাইট থেকে। কেন তাদের খারাপ হয়েছে? কারণ তারা হয় ইররিলেভেন্ট জায়গায় ব্যাকলিং করেছে, তারা হয়তো স্প্যামিং, পর্ন, স্ক্যান্ডাল বা ওই যে গেমলিং টেমলিং সাইটে কিছু ব্যাকলিং হয়ে যাওয়ার কারণে অনেক সময় এগুলো হয়। ওই সমস্ত সাইটে ভুলেও ব্যাকলিং করা যাবে না। দেখেন ট্রাভেল রিলেটেড আমরা পেলাম, সেই সাইটে এসে আমরা এখন নিচের দিকে দেখব কমেন্টস করার অপশন আছে কিনা। হ্যাঁ, দেখেন কমেন্টস করার অপশন আছে। তো যেগুলোতে কমেন্টস করার অপশন থাকবে আমাদের সেখানে কাজ, সেখানে গিয়ে আমরা কমেন্টস করব। কারণ দেখলাম সাইট ভালো, স্প্যাম স্কোরও কম। স্প্যাম স্কোর যত কম হবে তত ভালো, আর ডিএপিএ যত বেশি হবে তত ভালো। তো এইভাবে দেখেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইট। এই যে এই সাইটে এসেও দেখেন অনেকেই কি করেছে, এই যে ধরেন ফিট ফর ফ্রিল্যান্স, ওকে, এটার নাম হচ্ছে ফিট ফর ফ্রিল্যান্স, এই টাইপের একটা সাইটের নেম। সেখানে এসে দেখেন এই যে এই সাইটের ওনার, উনি ধরেন মাই কি ইমপ্রেসিবল হেলথ বা কিছু একটা নাম লিখেছে। দেখেন এই সাইটের ওনার এখানে এসে কমেন্টস করে ব্যাকলিং করেছে। এই যে জন গেন্ট্রি, ইনি ধরেন উনার ওই যে একটা সাইট আছে এটার জন্য এখানে এসে ব্যাকলিং করেছে, ওই যে উনার নামের মধ্যে অ্যানকর টেক্সট। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে নিউ একটা সাইট তার ওপেন হবে। ওকে, এই যে আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তার নতুন একটা ট্রাভেল বা কিছু একটা বিষয় নিয়ে ওয়েবসাইট, দেখেন সেটা নিয়ে সে এখানে কাজ করতেছে। তো যাই হোক, তার সাইটটাও দেখতেছি যে অনেক ভালো। দেখেন সেইভাবে ব্যাকলিং করে করে সে যে অনেক ভালো ভালো সাইট বেসে করেছে, তার সাইটে স্প্যাম স্কোর হবে নাই। তো এরকম দেখেন এখানে অনেকেই আছে যারা হচ্ছে এই যে এই সমস্ত জায়গায় এসে ব্যাকলিং করতেছে। তো এই সাইটের ধরেন যদিও ডিএপিএ খুব কম, বাট আমরা এখানে আগে করে দেখি। তো আমাদের এই টাইপের জায়গায় এসে ব্যাকলিং করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে? সবার আগে এখানে দেখেন অনেক সময় যে আপসা আপসা মনে হতে পারে, এই যে নেমের জায়গায় দেখেন নেম লিখতে হবে। নেমের জায়গায় কি লিখবেন? আপনার ক্লায়েন্ট অনেক সময় আপনাকে নেম দিয়ে দিবে, আপনি নেম লিখবেন, অথবা আপনি আপনার নিজের নামই লিখেন। এরপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে স্টার মার্ক যেগুলো সেগুলো দিতেই হবে। অনেক সময় আমি বলেছিলাম যে ফেক নেম জেনারেটর, অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে যে এই সাইটের লিংকও দিতে পারে বা নামও বলতে পারে। এটার নাম হচ্ছে, আচ্ছা ভাই, এটা কোশ্চেন ছিল। জি বলেন। ফেক নেম জেনারেটর ডিএপিএ কি আপনার ব্যাকলিং এর উপর ডিপেন্ড করে নাকি অন্য কোনো বিষয়ের উপর ডিপেন্ড করে? ডিএপিএ বাড়ানোর এই বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাকলিং এর উপরেই বেশি ডিপেন্ড করে। এছাড়া আপনার সাইটের রেজ, আপনার সাইটের হচ্ছে কি পরিমাণে কন্টেন্ট বা ভিজিটর, এগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে। তবে ব্যাকলিং এর উপরে বেশি, অথরিটি ব্যাকলিং এর উপরেই বেশি ডিপেন্ড করে। ওকে, থ্যাংক ইউ। সো দেখেন এখান থেকে আমরা যেটা করলাম যে অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে এই সাইটটাও দিয়ে দিতে পারে। ফেক নেম জেনারেটর কেন দিবে? যেন নতুন নতুন মানুষের নাম এখান থেকে জেনারেট করতে পারেন। আর সাইটের লিংক তো দিবেই, মানে তার ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে ম্যান্ডেটরি না, কিন্তু আমাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি। কারণ আমরা এসেছি মূলত কি করতে, ধরেন এখানে ব্যাকলিং করতে। সো এখানে যে কোনো সাইট যেটাই হোক না কেন, ধরেন আপনি এক্সাম্পল কোন একটা সাইট এমনিতেই দিলেন, দেওয়ার পরে এরপরে আমরা প্রথম কি করব, নেমের জায়গায় যে নেম দিব, এরপরে ধরেন যদি একটা র্যান্ডম নাম চলে এসেছে মানুষের, আমি সেটাই দিয়েছি, এটা আমার নাম না, মেইল না, যাই হোক ধরেন একটা দিলাম। তারপর ওয়েবসাইটের এখন আমাদের হোম পেজ নিয়ে করতে পারি, আমরা কোনো টার্গেটেড পেজ নিয়ে করতে পারি। আমরা যখন নিজের সাইটের জন্য করি তখন হোম পেজ নিয়েও করি, অন্যান্য সাইট নিয়েও। আর আমাদের ক্লায়েন্টের হলে সে তো লিংক দিয়েই দিবে যে তুমি এই লিংকের জন্য করবা এতগুলো, বা এই লিংকের জন্য একই সাইটের ধরেন 2টা পেজের লিংক দিল বা 3টা পেজের, 10টা করবা, তার মানে এইটার 4টা, বাকি এই 2টার 3টা করে ধরেন এভাবে বলেই দিবে। আর এখানে তো নেম দিতে হবে, নেম আপনি আপনার মতো একটা দিয়ে দিবেন, আপনার নাম দিবেন, বা এই যে বলে দিবে ফেক নেম জেনারেটর। এখানে এসে এই যে বিভিন্ন মানুষের নাম জেনারেট করা যায়, র্যান্ডম নেম। আপনি আবার জেনারেটে ক্লিক করেন, আমেরিকা বাদ দিয়ে অন্য দেশের নাম দেন, দিয়ে জেনারেটে ক্লিক করেন, আবার দেখেন আরেকজনের নাম চলে আসবে। মেইল তো ফেক দিতে পারবো না, মেইল হচ্ছে আপনাকে অরিজিনাল মেইল দিতে হবে, কিন্তু এটা আপনার না হয়ে অন্য কারোরও হতে পারে, কিন্তু মেইলটা জেনুইন মেইল দিতে হবে। দেখেন এখানে যেমন ওনার নাম হচ্ছে রোজ, এটা ওকে। সো আমি কপি করলাম, এখানে ধরেন নামের জায়গায় আমি হচ্ছে কি করলাম, আমি রোজ সি এটা কেটে দিলাম। ওকে, এভাবে ধরেন নাম দিলাম। দেওয়ার পরে প্রথম আমাদের কি করতে হবে,
প্রথম নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপরে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা তাও বলেছি এরা ম্যান্ডেটরি না, কিন্তু আমাদের জন্য ম্যান্ডেটরি, কারণ আমরা কমেন্টস করতে এসেছি সাইটের লিংক দেওয়ার জন্য। তো আমরা এগুলো দিলাম। এরপরে দেখেন কমেন্টস এর অপশন। তো আই এম নট রোবটে পরে যাচ্ছি। কমেন্টস এর এখানে আমরা কি করব, তার এই পেজটার উপর ডিপেন্ড করে বা কারো কমেন্ট একটু ফলো করে আমরা লিখবো, তবে ডিরেক্ট কপি করা যাবে না, কপি করলে কিন্তু অনেক সময় অ্যাপ্রুভ করবে না। আমরা দেখি তার কি, ট্রাভেল ফুড 6 tips to eating healthy or non ওকে, টপিক নিয়ে একটু বা দুই এক প্যারা পড়ে নিয়ে সেভাবে করে আমরা কমেন্টস লিখতে পারি। আপনার কমেন্ট এগুলো লেখার উপরে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এটাকে অ্যাপ্রুভ করবে কি করবে না, এটা অ্যাডমিনের হাতে থাকে। তো সুন্দর করে একটু লিখতে হবে। আমি জাস্ট র্যান্ডমলি একটা লিখলাম। আমি একটা কোশ্চেন করলাম বা একটা সামথিং, এবার করে আমি আই এম নট রোবট দিলাম। রোবট দেওয়ার পরে এখন আমরা কি করব, সাবমিট কমেন্ট। অনেক সময় আই এম নট স্প্যামার এই সেই বা ক্যাপচা থাকে, সেগুলো ফিল আপ করতে হয়। এরপরে সাবমিট কমেন্টস এর পর দেখবেন এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় চেঞ্জ নাও হতে পারে, শুধু দেখবেন লোড নিচ্ছে কিনা। আর একটা ট্যাবে ক্লিক করে দেখতেছি, দাঁড়ান। আচ্ছা, আমরা তো হ্যাঁ, এই যে দেখেন লোড নিয়েছে, লোড নেওয়ার পর লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হওয়ার পর এই লিঙ্কটাকে আমরা কি করব, কপি করব। এটাকে আমরা কপি করলাম। কেন কপি করব, কারণ এটাকে এই যে আমাদের লোড নেওয়ার পরেই কপি করে রেখে দিলাম। আমরা দেখি আমাদের এটাকে অনেক সময় যে নিচের দিকে দেখাতেও পারে, নাও দেখাতে পারে। আমরা যেটা করলাম, আমরা একটু উপরের দিকে যাই যে আমাদেরটা দেখাচ্ছে কিনা, কারণ করার সাথে সাথে অ্যাপ্রুভ হবে না, আসলে এটা টাইম নেবে। আমরা ধরেন যেটা করলাম, এটা হয়তো দেখাক বা না দেখাক। এখন এই যে হ্যাঁ রোজ, এই যে এইটা আমরা দিলাম কিছুক্ষণ আগে, যে opshori.com, বাট এইটা আচ্ছা দেখেন এখনো এখানে কিছু দেখাচ্ছে না, ওয়েটিং ফর মডারেশন বা অ্যাপ্রুভাল, তার মানে এটা মেবি অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, এক্সেল নিতে হবে। ওকে, আমাদের একটা এক্সেল ফাইল নিতে হবে। কেন, কারণ আমাদের ক্লায়েন্টকে শুধুমাত্র অ্যাপ্রুভ লিংক গুলো জমা দিতে হবে। ম্যাক্সিমাম সাইটেই ওয়েটিং ফর মডারেশনে থাকবে, একদিন পরে গিয়ে আপনি চেক করবেন। এই জন্য আপনাকে একটা এক্সেল ফাইল নিতে হবে। এখানে দিবেন হচ্ছে ইউআরএল বা কমেন্টস ইউআরএল দিলেন এখানে কি, বা ব্লক কমেন্টস ইউআরএল। দিয়ে দেন আপনি। এরপরে হয়তো যদি সে ডিএপি এ চায় তাহলে দিবেন, না চাইলে দরকার নেই। বাট এটার পরে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানকর টেক্সট। অ্যানকর টেক্সট বিষয়টা কি কেউ জানেন? ওই যে আমি যে নামটা দিলাম, যে নাম দিয়ে এটা হাইপার লিংক হয়ে আছে, সেটাই হচ্ছে অ্যানকর টেক্সট। এই যে নাম আমরা ফেক নেম জেনারেটর থেকে কপি করে এনে দিয়েছিলাম, যেখানে ইমেল দেওয়ার অপশন, যেখানে ওয়েবসাইট দেওয়ার অপশন নাই, ওটা কিভাবে অ্যানকর টেক্সট করব ওটা আরেকবার একটু দেখাই দেন। হ্যাঁ জি, আমি এটা আবার দেখাই দেব। ওকে, সো প্রথম হচ্ছে কি, দেখেন আমরা হচ্ছে এখানে প্রথম হচ্ছে ওয়েবসাইটের লিংক দিলাম, ওই যে বললাম কমেন্টসটা রিলোড নেওয়ার পরে যে লিংকটা আসবে সেটা। এরপরে হচ্ছে অ্যানকর টেক্সট। এরপরে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোটেশন দেয় যে ডিএপিএ মিনিমাম 20 প্লাস হতে হবে, তাহলে আরেকটা ডিএ দিবেন। ডিএ দিয়ে এই সাইটের, এই যে মূল সাইটের ডিএ কত সেটা লিখবেন। অথবা যদি স্প্যাম স্কোর বলে যে 7% এর উপর যাওয়া যাবে না, তাহলে স্প্যাম স্কোর লিখে ওই সাইটের স্প্যাম স্কোর কত এগুলোও লিখবেন। তো আপাতত আমি এগুলো দিচ্ছি না, আমি ধরেন এই দুইটা দিচ্ছি। দিয়ে ওই যে ফাইলটা সেভ করে রাখতে হবে। কেন, কমেন্ট করার পরে এখানে আনতে হবে। সবগুলো যে অ্যাপ্রুভ হবে এমন না, কিন্তু আপনি এভাবে দেখে দেখে যেগুলোতে মানুষেরটা অলরেডি অ্যাপ্রুভ করেছে, সো সেখানে কমেন্টস করলে আপনারটাও অ্যাপ্রুভ করার চান্স অনেক হাই। এটা অলরেডি আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে যে কেউ ক্লিক করলে কিন্তু ওই যে আমাদের সাইটে তাদেরকে নিয়ে যাবে। এটা এমনিতেই আমরা একটা ডোমেইন হোস্টিং কিনে রাখা, ধরেন কোন একটা সাইট দিয়ে দিলাম বা যে কোনো সাইটে দিলে এটা হয়ে যাইতো। এরপরে আমরা
আবার এই সাইট দেখলাম যে এখানে এসে কমেন্টস করেছে, তার মানে আমরা পরে এই সাইটেও খোঁজাখুঁজি করব যে সে আর কোথায় কোথায় ব্যাকলিংক করেছে, সব আমরা বের করে ফেলতে পারবো এই সাইটের জন্য। যাই হোক, সেদিকে আমরা পরে যাই। কারণ এই যে এখান থেকে ক্লিক করেছিলাম, ওনার নামটা কি যেন, এদিক থেকে আমরা ক্লিক করে দেখলাম যে উনি এই যে এই সাইটের ওনার, না এই সাইট না, এই সাইটটার ওই যে উনি যে ব্যাকলিংক করেছে, তার মানে সে তো আরো অনেক জায়গায় ব্যাকলিংক করছে। সে আর কোথায় কোথায় করছে আমরা টুল দিয়ে বের করে ফেলতে পারবো, এবং সেই জায়গায় গিয়ে আমরাও ব্যাকলিংক করতে পারবো, কারণ সে ট্রাভেল রিলেটেড সাইটে এসে ব্যাকলিংক করেছে। আচ্ছা, এরপরে যে আরেকটা সাইট, সেখানেও দেখেন স্প্যাম স্কোর কম, অনেক ভালো সাইট, ট্রাভেল রিলেটেড সাইট, গিফট আরো বেশি হলে ভালো। যে অনেকেই দেখেন কমেন্টস করে করে তারা এই যে ব্যাকলিংক করেছে এখানে দেখেন। তো আমরা কি করব, আমরাও সেখানে এসে সেম ভাবে আমাদের ধরেন নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ওয়েবসাইটের ক্ষেত্রে ধরেন আমরা ওয়েবসাইট দিলাম। এরপরে কমেন্ট করার সময় আমরা কি করব, আমরা ধরেন যদিও আমাদের অনেক সুন্দর করে লিখতে হবে, আমি আপাতত এটাতে খুব তারপর আমি লিখি এমনিতে আপাতত কিছু একটা মারলাম। এখন যদি হ্যাঁ এমন হয় যে ওই টাইপের সাইট অবশ্য অনেক সময় আমরা পাবো, যে ওই যে একজন বললো যে এখানে ধরেন সাইট দেওয়ার অপশন নাই, অনেক সময় আপনারা পাবেন শুধু নাম পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন, সাইট দেওয়ার অপশন নাই, শুধু কমেন্টস করার অপশন। সেই ক্ষেত্রে তো আমরা এখানে সাইট দিতে পারবো না, তখন আমাদের এইটার মধ্যেই কিভাবে লিঙ্ক দিয়ে দিতে পারি সেটা আমরা দেখবো। বাট যেখানে অপশন আছে সেখানে আমরা এখানে ভুলেও দিব না, তখন এখানেই আমরা কেবলমাত্র দিব। ওকে, কারণ দুই জায়গায় রিপিট করলে আর এখানে তখন থাকবেই না, তখন আমরা এখানে দেবো। আর যখন এখানে থাকবে তখন ওই যে নামটাই এই নাম দিয়ে হাইপার টেক্সট হয়ে যাবে। উদাহরণ এখানে অপশন নাই, আমরা এটার মধ্যে দিব। এটার জন্য আমরা ওই যে W3 স্কুলে গিয়েছিলাম, W3 স্কুল। আপনার W3 স্কুলে যাবেন, W3 স্কুলে গিয়ে HTML টিউটোরিয়ালে যাবেন। সেখান থেকে HTML টিউটোরিয়ালের পর কোথায় কারো মনে আছে আমরা কোথায় গিয়েছিলাম? এই যে HTML লিঙ্কস এ চলে যাবেন। HTML লিঙ্কস এ যাওয়ার পরে এই যে একটা কোড, এই কোডটাকে আমরা আগে আমাদের ওয়ার্ড ফাইলে কপি করে নিয়ে আসি। এখানে এই যে লিঙ্ক টেক্সটের এখানে আমরা যে কথাটা দিয়ে এটাকে হাইপার লিঙ্ক করতে চাই, আর ইউআরএল এর ক্ষেত্রে আমাদের ইউআরএল, আমাদের সাইটের ইউআরএল দিতে হবে। আমরা ধরেন এখানে একটা আপাতত আমরা এরকম একটা ইয়ে নিলাম। আমাদের প্রথম এই যে এটার মধ্যে ধরেন opshori.com বা opshori.com এর কোনো পেজকে যদি লিংক করতে চাই আমরা সেটা দিব। ধরেন আমরা যে কোনো একটা সাইট, আমি এক্সাম্পল র্যান্ডম আমাদের ওই যে বিভিন্ন ক্লাসের সময় আমরা প্র্যাকটিস করা শিখি, আমরা ওইটারই ধরেন আমরা এমনিতে একটা সাইটের লিংক এখানে দিচ্ছি। এই যে লিংকটা দিব, যে ইউআরএলটাকে সিলেক্ট করে ইনভাইটেড কমার মাঝখানে, ইনভাইটেড কমা সহ আবার না, এটা নিয়ে দেখেন এখানে আমরা দিলাম সাইটের লিংকটা। যদি কোনো পেজ হতো সেই পেজের লিংকে আমরা এই ইউআরএল কে সিলেক্ট করে দিতাম। আর এখানে আমরা দিব ধরেন এখানে দিব, আমি যেখানে কমেন্টস করতেছিলাম সেখানে যাই। আমরা কোথায় কমেন্টস করতেছিলাম দাঁড়ান, আমরা যে কমেন্টস করতেছিলাম আমরা ধরেন বেস্ট প্লেস, এখন আমরা ধরেন বেস্ট প্লেস ফর রিক্রিয়েশন পুরোটা হতে পারে, বা শুধু বেস্ট প্লেস এই কথাটাকে আমি ধরেন
এই ক্ষেত্রে আমরা কাট করে নিব, কারণ এখানে কথাটা থাকবে, এটার উপরে হাইপারলিংক হবে। সো এখানে একবার দিলে আবার দিলে কিন্তু রিপিট হবে। রিক্রিয়েশন ধরেন আপনি এটাকে ডিরেক্ট ওইখানে গিয়েও আমরা এটা বসাইতে পারতাম, আমি আর কি এখানে এমনি বসালাম। দেখেন এখন আমরা এই কথাটাকে এটাকে কাট বা কপি যেটাই করে নেন না কেন নিয়ে আমরা ওই জায়গাতে বসিয়ে দিব। এই যে প্লেসের এখানে এই যে জাস্ট বসিয়ে দিলাম। ওয়েবসাইট থাকলে আমরা বলেছি এখানে দিব না, তখন শুধু কমেন্টস করে যাব, ওয়েবসাইট এখানে দিব। আর ওয়েবসাইট না থাকলে তখন এইভাবে হাইপারলিংক করে দিতে পারি, অথবা কমেন্ট করে কমেন্টস এর নিচেও আমরা ডিরেক্টলি করতে পারি, লিংকটা পেস্ট করে দিতে পারতাম। তো দেওয়ার পরে দেখেন আমরা পোস্ট কমেন্টস এ ক্লিক করব। পোস্ট কমেন্টস এ ক্লিক করার পরে এটারও দেখবেন এই যে লোড নিয়ে লিংক চেঞ্জ হয়ে গেল। আমরা এই লিংকটাকে কি করব, অবশ্যই কপি করে রাখবো। এই যে কপি করে নিলাম, লোড নেওয়ার পরে আমরা কপি করে নিলাম। এবং এই যে দেখেন আমরা আমাদের কোথায় আমার কমেন্ট হচ্ছে ওয়েটিং ফর মডারেশনে দেখাচ্ছে। এই যে বেস্ট প্লেসটা দেখেন কিন্তু এই যে হাইপার লিংক, যদিও অনেক জায়গায় অনেক টাইপের কালার হয়, সুন্দর মতো বোঝা যায়, বাট এখানে পুরোটাই সাদা মতোই হয়ে আছে। যে বাট এখানে ক্লিক করলে এখানে কিন্তু দেখেন ক্লিকেবল না, এদিকে ক্লিকেবল না, বাট এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন আমাদেরকে কোথায় opshori.com এ ওই যে নিয়ে চলে যাচ্ছে দেখেন। তো এই যে এখানে কিন্তু এই যে হাইপার লিংক হয়েছে, অনেকগুলোতে আবার কালার হয়ে থাকবে। কালার আপনি আমি দিতে পারবো না, এটা ডিপেন্ড করবে সাইটে ওনারের উপরে। অনেক জায়গায় করলে দেখবেন যে একটু লাল কালার বা নীল কালার, ওদের লিংকের কালার যেটা থাকে সেটা হয়ে থাকে, সুন্দর মতো বোঝা যায়। বাট বোঝা যাক বা না যাক, আমাদের তো ব্যাক লিংক হলো। কমেন্ট ওয়েটিং ফর মডারেশন, ওরা মডারেট করে যদি দেখে সব ঠিক আছে তাহলে কি করবে, অ্যাপ্রুভ করে নেবে। আর এই যে আমরা নামের মধ্যে দেই নাই জন্য এখানে দেখেন হাইপার লিংক নাই। এই যে যারা নামের মধ্যে দিয়েছে, কারণ এটা নামের মধ্যে অপশন থাকলে আমরা নামের মধ্যেই দিব। তো দেখেন এই লিংকটা আমাদের কপি করে করে এনে এভাবে রাখতে হবে। এই জন্য ক্লায়েন্টের থেকে কয়েকদিন ওই কাজের জন্য সময় নেবেন, যদিও কম সময় আপনাকে এভাবে কাজ করতে হবে। এভাবে হয়তো 10টা অ্যাপ্রুভের জন্য আপনাকে অ্যাটলিস্ট এভাবে খুঁজে খুঁজে 20 জায়গায় করলেই আপনার 10টা অনায়াসে অ্যাপ্রুভ নেবে। আবার যখন আপনি এভাবে করে করে আপনার যদি এরকম ট্রাভেল রিলেটেড 100টা সাইটে অ্যাপ্রুভাল সাইটের লিস্ট থাকে, হেলথের থাকে, তাহলে আপনাকে আর আসলে আর কেউ এই কাজ থেকে ঠেকাইতে পারবে না। ক্লায়েন্ট কাজ দিবে, ওই যে কোন সাইটে করেছিলেন সেই নিচে গিয়ে, মানে আগে যেটা আপনার 7 দিন লাগবে করতে, পরে সেই কাজটা করতে আপনার আধা ঘন্টা টাইম লাগবে। ওকে, কারণ আগে যে কাজটা আপনাকে এইভাবে নতুন নতুন অনেক সাইটে করতে হয়েছে, কোথায় অ্যাপ্রুভ নেয় কোথায় নেয় না এটা তো জানেন না, কিন্তু যখন এইভাবে অ্যাপ্রুভ নিবে আপনি সুন্দর করে লিস্ট করে করে রেখে দিবেন যে এগুলো ফ্যাশন রিলেটেড সাইট, এটা ট্রাভেল রিলেটেড সাইট, যে যে এখানে আমার ক্লায়েন্টকে কাজ দিয়েছিলাম। সো আরেকজন ক্লায়েন্ট করলেও সেম, শুধুমাত্র আপনি আবার এসে তার কমেন্টস করবেন। তবে একই সাইট দুইবার করবেন না একই জায়গায়, কারণ এটা আসলে ওইভাবে নিবেও না, নিলেও কোনো ব্যাকলিংকের ভ্যালু নাই। কারণ এই যে সাইটের জন্য করলাম অপশরি, তার জন্য আবার আমি ওই সাইটেই করব না। বাট যদি আমার ভিন্ন ক্লায়েন্টরা তো আমাকে কাজ দিবে, তাদের সাইট আমি আবার যেখানে গিয়ে কমেন্টস করেছি সেখানে গিয়েই আবার করব, কারণ আমি দেখলাম যে এই জায়গাগুলোতে অলরেডি অ্যাপ্রুভ নিচ্ছে। তো আরো অনেক সাইট পাবেন, তবে দেখতে হবে যে আসলে সেখানে মানুষের কমেন্ট টমেন্ট অ্যাপ্রুভ করতেছে কিনা। যদি কারো কমেন্টসে অ্যাপ্রুভ না করে সেই ক্ষেত্রে সেখানে অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম। ওকে, তারপরে করে দেখতে পারেন, এভাবে করে করে আপনাকে ইয়ে করতে হবে। দেখেন এখানে আবার অ্যাপ্রুভ হয়েছে অনেকের, তার মানে হ্যাঁ এখানে আপনারটাও কি হবে, অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। এটা অবশ্যই স্প্যাম স্কোর অনেক বেশি। সেরকম যেটা বললাম, যেরকম গিয়ে আগে দেখতে হবে কমেন্টস করার অপশন আছে কিনা। আচ্ছা, তো যাই হোক, এরকম আমরা সাইট টাইট পেলাম। দেখেন বিভিন্ন সাইট, আরো অন্যান্য সাইট আছে। এই যে স্প্যাম স্কোর মাত্র 1, তার মানে ভালো। কমেন্টস করার অপশন আছে কিন্তু কারো কোনো কমেন্টস নাই, সেই ক্ষেত্রে রিস্ক থাকে, এখানে অ্যাপ্রুভ না হওয়ার চান্স বেশি। মানে রিস্ক না, মানে হয়তো পরিশ্রম করলেন সুফল পেলেন না, তারপর আমি বলবো যে করবেন। তবে যেগুলোতে দেখবেন অ্যাপ্রুভ হচ্ছে অলরেডি মানুষজনেরটা, সেখানে চান্সেস অনেক হাই। তো আপনি এভাবে খুঁজতে থাকলে আপনি অনেক সাইট এভাবে পাবেন, গিয়ে কমেন্টস করবেন, দেখবেন। আরো তো নেক্সট পেজে আরো অন্যান্য পেজ আছে, সাইট আছে, আমরা সেগুলোতে যাব। ওকে, এভাবে করে করে আমরা ভিন্ন ভিন্ন, এখানে আমরা সার্চ করেছিলাম, এটার মধ্যে আরো অনেক সাইট আছে। সেকেন্ড পেজে আমরা ধরুন আবার সেকেন্ড পেজে গেলাম বা থার্ড পেজে গেলাম, সেখান থেকে আরো ওই যে সমস্ত সাইট আছে আমরা ধরেন সেগুলো, একটু বেশি অথরিটি হলে শুধু বেশি অথরিটি সাইট গুলোতে আমরা ক্লিক করব।
বা আপনি যে শুধুমাত্র ট্রাভেলই লিখবেন এমন না, আপনি ট্রাভেলের পাশাপাশি অন্য কিছু লিখেন, আপনি এখানে হানিমুন লেখেন, আপনি অন্য কিছু লিখেন, ওকে, তাহলে দেখবেন আপনি অনেক ইয়ে পাবেন। এক্সাম্পল আপনি এটাই লিখলেন, ওকে, যে ট্রাভেল রিলেটেড এটাও হতে পারে। এই যে আমি কিছু সাইট আর কি খুঁজলাম, যেগুলো দেখেন এগুলো ট্রাভেল রিলেটেড, আমাদেরকে এসে দেখতে হবে যে এই যে দেখেন হ্যাঁ অনেকেই অ্যাপ্রুভ পাচ্ছে, তার মানে এখানে আমাদেরটাও অ্যাপ্রুভ হবে এবং এটা ডিএপিও দেখেন অনেক ভালো। তো এখানে এসে আপনার কি করবেন, ধরেন কমেন্টস করতে পারেন। এখানে এরকম খুঁজলে অনেক ভালো ভালো অথরিটি সাইট এরকম আপনারা পাবেন। আচ্ছা, দেখেন এরকম আমরা অনেক হাই টিএপিএ যেগুলোতে অ্যাপ্রুভ হচ্ছে সেগুলোতে খুবই সুবিধা। আবার দেখলাম আমি কি করলাম, ট্রাভেলের পাশাপাশি আপনি এখানে অন্যান্য রিলেটেড আরো বিভিন্ন ট্রাভেল, এরপর ট্রিপ লিখেন আর অন্যান্য জিনিস লিখেন, মানে এই যে হানিমুন এক্সাম্পল লিখেন, আপনার যা ইচ্ছা, আপনার যে রিলেটেড, আপনি ট্রাভেল ব্যাগ নিয়ে যদি কাজ করেন তাহলে তো ট্রাভেল রিলেটেড জায়গাতেই করতে হবে। আপনি প্রয়োজনে সেই ক্ষেত্রে আবার ট্রাভেল ব্যাগও লিখেন, ট্রাভেল ব্যাগ রিলেটেড আপনার সাইট হলে। এই যে হানিমুন নিয়ে লিখলাম, দেখেন অনেক সাইট পেলাম আমি এখানে, সেগুলোতে আপনি গিয়ে গিয়ে দেখেন কমেন্টস করার অপশন আছে কিনা। অবশ্যই অনেক সাইটেই থাকবে যেখানে অ্যাপ্রুভ হচ্ছে, সেখানে তার বেশি সুবিধা। এই যে অনেকের কমেন্টস দেখেন, দু একজন দেখলাম যে অ্যাপ্রুভ করেছে 2টা কমেন্ট, তো আমরা করতে পারি। এবং এর সাইটটাও খুবই ভালো, দেখেন 60, মানে ডিএপিএ যত হাই হবে আপনাদের জন্য কি তত ভালো। এটা দেখেন স্প্যাম স্কোরও কম, এটাতে ওই যে দেখেন অনেকেরই কমেন্ট অ্যাপ্রুভ করছে, অনেকের কমেন্ট অ্যাপ্রুভ করছে, অনেক হাই অথরিটি সাইট। ওকে, দেখেন এটাতে করা যায়। দেখেন হানিমুন লিখলাম আমরা, এইটা নিয়েও কিন্তু অনেক পেয়ে গেলাম। যদি আমরা ট্রাভেল ব্যাগ লিখি, ট্রাভেল ব্যাগ যদি এক্সাম্পল আপনি ট্রাভেল ব্যাগ নিয়ে কাজ করেন, এই যে বেস্ট ট্রাভেল ব্যাগ এই সেই ক্ষেত্রে আপনি তার বেস্ট ট্রাভেল ব্যাগ লেখার দরকার নেই, শুধু ট্রাভেল ব্যাগ লিখেন। অন্যগুলোকে একটু কেটে দিচ্ছি কারণ অনেক ট্যাব হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হ্যাং করতে পারে। দেখেন কিচেন নাইফ এই সেই হলে আমরা নাইফ টাইপ এগুলো দিব। দেখেন আমরা এখান থেকে ট্রাভেল ব্যাগ লিখলাম, ট্রাভেল ব্যাগের বিভিন্ন সাইট আসলো, আমরা বড় বড় হাই ডিএপিএ সাইট গুলোতে যেতে পারি। এরকম আরো নেক্সট পেজ অন্যান্য গুলো আছে, আমরা ধরেন সেগুলোতে যাব, গিয়ে দেখবো যে কমেন্টস এর অপশন আছে কিনা, বা মানুষজন কমেন্টস করে অ্যাপ্রুভ পেলে সেখানে তো আমাদের খুবই সুবিধা যে অনেকেই অ্যাপ্রুভ পাচ্ছে। ওকে, দেখেন আমরা এখানে কমেন্টস, লিভ কমেন্টস এ গিয়ে আমরা এই যে কমেন্ট করার অপশন পাবো অলরেডি। ওকে, সেখানে দেখবেন কমেন্টস করার প্রত্যেকটাই যেগুলোতে মানুষজন অ্যাপ্রুভ পাচ্ছে অপশন আছে। আর যে ট্রাভেল ব্যাগ রিলেটেড সাইট, সেখানে গিয়ে আমাদের দেখতে হবে এই যে অনেকে দেখেন অ্যাপ্রুভ পাচ্ছে, তো আমরা ট্রাভেল ব্যাগ রিলেটেড সাইটে এরকম নিশ রিলেটেড একদম এক্সাক্ট হলে তো আরো বেটার। ব্লেন্ডার হলে ব্লেন্ডার এই সেই, এই যে দেখেন অনেক, তো খুঁজলে এভাবে চেষ্টা করতে হবে। এটা আবার খুব ইজি না, খুব কঠিনও না, বাট আপনাকে পরিশ্রম করতে হবে, খোঁজা শিখতে হবে। দেখেন তাহলে অনেক পাবেন, এই যে অনেকেই দেখেন করতেছে। তো এখন আপনার যদি হেলথ হয় তাহলে আবার হেলথ নিয়ে খুঁজবেন এই সেই। আবার দেখলাম ওই যে অনেকেই দেখেন এই সাইটে এসে, যেমন এই যে এই সাইটের ওনার যেমন দেখেন ব্যাকলিং করেছে, তো কি করতে পারেন, এরা আর কোথায় কোথায় ব্যাকলিং করেছে সেটাও খুঁজে বের করতে পারেন। কারণ এই যে এই সাইটে এসে দেখলাম না যে এই যে এই সাইটের ওনার উনি কি করলো, এই যে এই সাইটের ওনার এখানে গিয়ে ব্যাকলিং করছে, তার মানে সে তো শুধু এই সাইটেই না আরো অনেক জায়গায় গিয়ে ব্যাকলিং করছে। তো আপনি তাকে কপি করেন, কপি করে অনেক পেইড টুল আছে, যেমন এই স্ট্র্যাপস আছে, সিএমরাশ আছে, তো এগুলো তো আসলে প্রাইস অনেক বেশি, ধরেন আপনারা শুরুতেই কিনবেন না। তারপরে এই যে উবার সাজেস্টে যান, উবার সাজেস্ট হচ্ছে নেইল প্যাটেলের ফ্রি টুল, এসইও টুল। তো আপনি এই যে এখানে কোনো অ্যাকাউন্টও করতে হবে না, শুধু এই যে উবার সাজেস্টে চলে যান, উবার সাজেস্টে এই যে এখান থেকে গেলাম, যাওয়ার পরে আপনি শুধু একটা লগ ইন করে নিতে পারেন, তাহলে অনেক বেশি সাইট পাবেন। এই যে সাইন আপ উইথ গুগল, এখান থেকে একটা ক্লিক করে নেবেন। দেখেন ক্লিক করার পরেই এখন ওই যে আমার যে সাইট গুলো এখানে গিয়ে ব্যাকলিং করেছে, এখানে আসার পরে লগ ইন করার পরে যে ওভারভিউ এ চলে যাবেন।
ওভারভিউ থেকে আগে সাইটের লিংকটা দিবেন, দিয়ে এদিকে একটা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এরকম না আসলে আপনি চাইলে আরেকবার ওভারভিউয়ে ক্লিক করতে পারেন। এই যে এখানে ওভারভিউ ক্লিক করলে যেটা এই সাইটে যে মাসে 1600-র মতো ট্রাফিক পাচ্ছে, এই ট্রাফিকের গ্রাফ কত, এগুলো তো এখান থেকে দেখা যায়, কতগুলো সে ব্যাকলিংক করছে। এই যে এতগুলো ব্যাকলিংক করছে, 11,135টার মধ্যে 4,069টার মতো নো ফলো ব্যাকলিংক। নো ফলো আর ডু ফলো ব্যাকলিংক কি, এটা আগে আমরা একটু বলে নেই। আমরা টুলে থাকি, বাট ডু ফলো নো ফলো হচ্ছে, ডু ফলো ব্যাকলিংক আসলে র্যাঙ্কিং এর জন্য বেশি পাওয়ার যোগায়, নো ফলো একটু কম। বাট আমাদেরকে দুইটাই করতে হবে, শুধু ডু ফলো করলে আবার হবে না, আমাদের ডু ফলো নো ফলো দুই টাইপের ব্যাকলিংকই করতে হবে। কারণ শুধু ডু ফলো করলে গুগল ভাববে আপনি শুধু র্যাঙ্কিং এর জন্য চিন্তা করতেছেন, ভিজিটরের ভালোর কথা চিন্তা করতেছেন না। তো সেই ক্ষেত্রে গুগল, আমরা একটা জিনিস বলি যে লিঙ্ক ডাইভার্সিটি বলতে আপনি ভিন্ন ভিন্ন সোর্স থেকে ভিন্ন ভিন্ন টাইপের ব্যাকলিংক পেলে সেটাকে গুগল ন্যাচারাল মনে করে। তো আর ব্লক কমেন্টিং এ ম্যাক্সিমামই আমরা নো ফলো ব্যাকলিংক পাই। এটা কিভাবে আমরা চেক করব ডু ফলো নাকি নো ফলো? অনেকেই মনে করে এই যে লিংকে ক্লিকেবল হওয়া মানেই সেটা ডু ফলো, বাট না, লিংকে সবগুলোতে ক্লিকেবল না হলে সেটা কোনো ব্যাকলিংক হবে না, কিন্তু ব্যাকলিংকের মধ্যে একটা থাকে ডু ফলো, একটা নো ফলো। তবে ব্লক কমেন্টিং এ আমরা যে ব্যাকলিংক গুলো পাই সেটা 95% এর বেশি শুধু নো ফলো পাই। এটা চেক করার জন্য এই যে মোস্ট ওপেন করেছি, এই যে টুল আছে হাইলাইটিং টুল, এখানে ক্লিক করবেন, ফলোতে ক্লিক করে যদি দেখেন যারা কমেন্টসে অ্যাপ্রুভ পেয়েছে সেগুলো যদি, এই যে এগুলো বিশেষ করে নামগুলো যেখানে লিংক আছে বা ভিতরে যদি অ্যানকর টেক্সট করে সেটাও, সেই লিংকটা যদি আমরা দেখি যে অন্য কেউ এই যে ব্যাকলিংক করেছে সেটা যদি এই কালার হয় তার মানে তারা ডু ফলো ব্যাকলিংক, যদি এটা না হয় তার মানে বুঝতে হবে এটা না, তখন গিয়ে নো ফলোতে ক্লিক করতে হবে। নো ফলো হলে তখন বুঝতে হবে, যদি কালার হয় এই বেগুনি কালার তখন বুঝতে হবে এটা নো ফলো। আমরা চলেন দেখি, প্রথম আমরা ডু ফলোতে ক্লিক করলাম, বাট দেখতেছি না এটা কালার হলো না। এগুলো যেটা আছে তাদের এই যে নিজস্ব সাইট, ওই যে দেখেন ফিড করে দিক দিয়ে দেখাচ্ছে রিপ্লাই, যদি তারা রিপ্লাই দেয় এখানে, বাট আমরা কিন্তু এখানে যারা কমেন্টস করতেছে তারা কিন্তু পাচ্ছে না, তার মানে এটা ডু ফলো না। আমরা এখন এখান থেকে নো ফলোতে ক্লিক করি, এই যে দেখেন নামগুলো, মানে এই লিঙ্ক গুলো নো ফলো, তার মানে এখানেই তো আমাদের লিঙ্ক, এখানে তো আর আমাদের লিঙ্ক না, এই উপরে পেজের মধ্যে গিয়ে দেখেও লাভ নাই, এখানে তো ডু ফলো হতেই পারে, এখানে দেখেও লাভ নেই। আমাদের দেখতে হবে যে যারা কমেন্টসে অ্যাপ্রুভ পাচ্ছে, যেখান থেকে আমাদের লিঙ্ক গুলোর মতো সবাই পাচ্ছে, সবাই যেহেতু নো ফলো, আমাদের এখানে নো ফলোই আসবে কিন্তু। এই যে আমাদের অপশনই বা কিছু এগুলো নো ফলো। সো ডু ফলো নো ফলো চোখে দেখা যায় না, এটা শুধুমাত্র এখান দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। আমরা অন্যান্য আরো ব্যাকলিংক মেথড আছে যেমন গেস্ট পোস্টিং, এই সেই, এগুলো করে আবার আমরা খুব সহজেই ডু ফলো পেতে পারি, পুরো পোস্টিং ডিরেক্টরি। বাট ব্লক কমেন্টিং এ আমরা ম্যাক্সিমাম নো ফলো ব্যাকলিংক পাই। আচ্ছা ভাই, আমরা কি সোশ্যাল মিডিয়া থেকে ব্যাকলিংক নিতে পারি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকেও আমরা ব্যাকলিংক নিতে পারি। আমাদের যখন সাইট করি তখন আমরা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করি, বাট এখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি না, এখন বলছি আমরা ব্লক কমেন্টিং নিয়ে। হ্যাঁ, তা ঠিক আছে। ব্যাকলিংক করার অনেক ওয়ে আছে, আমরা এখন শুধুমাত্র ব্লক কমেন্ট নিয়ে কথা বলতেছি। জি, বাট আপনাদের সাইট হলে আমরা তো শুরুতে সাইট করার পরে আমাদের কন্টেন্ট গুলো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, যেন এটা সেখান থেকে ব্যাকলিংক কাউন্ট হয়। এখন ফেসবুকে যদি আপনি লক্ষ লক্ষ পোস্ট দেন, আপনার ব্যাকলিংক কিন্তু একটাই কাউন্ট হবে। ব্যাকলিংক একটাই বলতে রুট ডোমেইন, গুগল সবসময় রুট ডোমেইন চিনে, এবং আপনার ক্লায়েন্টও কখনোই কি করবে না যে এক সাইটে আপনি একবার ব্যাকলিংক 10 বার ব্যাকলিংক করলেও যায়, একবার করলেও তাই। ধরেন কেউ একজন নিজের সাইটের ধরেন 5টা সাইট মিলে ব্যাকলিংক করেছে 100টা, আর একজন ধরেন 7টা সাইট বা 6টা সাইটে ব্যাকলিংক করেছে 6টা, তার পাওয়ার বেশি যে মানুষ ওই যে 6টা সাইটে 6টা ব্যাকলিংক, মানে রুট ডোমেইন যার বেশি সেই আসলে এখানে পাওয়ারফুল। বাট অন্যান্য পেজে করলে যদি ভিজিটর পান ওটা আলাদা বিষয়। তবে ব্লক কমেন্টিং এ আসলে কিন্তু যেটা করবেন একটা পেজে একবারই এভাবে করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন, এবং আপনার ক্লায়েন্ট কিন্তু একই সাইটে হলে নিবেও না, ভিন্ন ভিন্ন সাইটে হতে হবে, রুট ডোমেইন, ইউনিক রুট ডোমেইন। তার জন্য 5টা করে দিবেন, 5টাই ভিন্ন ভিন্ন ওই নিশ রিলেটেড সাইট হতে হবে, বা 12টা করে দিবেন, 10টা সাইট মিলে 12টা করে দিলেও হবে না, 12টা সাইটে 12টা ব্যাকলিংক করে দিতে হবে। সেই জন্য আমরা একই সাইটে একবার করে করব।
তো আশা করি এটা বুঝতে পারলেন। বাট আমরা একটা জায়গায় ছিলাম, সেটা কোথায় মনে আছে? উবার সাজেস্টে। কেন গিয়েছিলাম? যে আমাদের মতো অনেকেই, আমার যেহেতু ট্রাভেল সাইট, আমি ব্যাকলিং করবো, তো অনেকেই তো দেখতেছি যে ট্রাভেল রিলেটেড সাইট নিয়ে এখানে এসে ব্যাকলিং করেছে। ওই যে ওনার পেলাম ট্রাভেল, আবার আরেকজনেরটা আমি যাব, ইনার কিন্তু ট্রাভেল নাও হতে পারে, অনেকে ইরিলেভেন্ট করতে পারে, তো তারগুলো আমরা যাব না। এই যে ইনারটা মনে হচ্ছে ফুড রিলেটেড, আসলে ট্রাভেলের মধ্যে ফুড যদি হ্যাঁ কাছাকাছি মিলে তাহলে আমি তারটা নিতে পারি, কিন্তু অনেকেই দেখবেন ইরিলেভেন্ট করে, সেগুলোতে কিন্তু আমরা যাব না। যদি দেখি হ্যাঁ ট্রাভেল রিলেটেড বা কাছাকাছি, তখন আমি তার সাইটের লিঙ্কটা নিয়ে এই যে এখানে কি করেছিলাম, শুরুতে গিয়ে সাইন ইন উইথ গুগল দিয়েছিলাম, উবার সাজেস্টে গিয়ে লগ ইন হয়ে গেছে। এরপর সাইট দেওয়ার কারণে তার সাইটের ভিজিটর কত, এই সেই ব্যাকলিঙ্ক কত সব দেখাচ্ছে। তো আমার এইটাও দেখার থেকে আমার বেশি দরকার হচ্ছে তার ব্যাকলিঙ্কে চলে যাব, যে তার সাইটে সে কতগুলো ব্যাকলিঙ্ক করেছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে, মানে তার ব্যাকলিঙ্কের ভান্ডারে ঢুকলে আমিও সেখান থেকে ভালো ভালো সাইটগুলোতে আমার সাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে পারবো। তো দেখেন ব্যাকলিঙ্কে চলে গেলাম, যে এই যে সাইট সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে এখন সব এখানে চলে আসবে। যদিও ফ্রিতে আপনাকে সব দেখাবে না, লগ ইন করা থাকলে অনেকগুলোই আসবে, যে অনেক এসেছে। পরে এগুলো আবার আপডেট করলে, মানে আপনি প্রিমিয়াম প্যাকেজ নিলে দেখাবে, আর লগ ইন না করলে অল্প কয়েকটা দেখাইছে। আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন, অনেক দেখাচ্ছে এখান থেকে। যে বিশেষ করে নো ফলো যেগুলো, এই যে দেখেন বিভিন্ন উইকিপিডিয়ার পেজ বা কোথায় কোথায় করেছে, এই যে দেখেন এই জায়গাগুলোতে আমরা চলে যাব। এখানে যেমন দেখেন নো ফলো, বিশেষ করে যেগুলো, কারণ ব্লগ কমেন্টিং এ বলেছি তো নো ফলো বেশি দেয়। দেখেন এইগুলোর মধ্যে বা এই যে এইটার মধ্যে, আবার এই সাইটের মধ্যে যে অ্যানকর টেক্সট কি দিয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। অ্যানকর টেক্সট বলতে এই কথা দিয়ে হাইপার লিঙ্ক করেছে, এই যে এই সাইটে, এই সাইটটার নাম হচ্ছে এটা। এই যে এই সাইটে এসে আমরা কন্ট্রোল এফ দেই। ব্যাকলিংকটা এখন নাই নাকি, সাইটের অবস্থায় বুঝতেছি না, ওপেন হচ্ছে না, দাঁড়া। এটা অবশ্যই তার প্রোফাইল ক্রিয়েট করে অ্যাভাটার থেকে করেছে, এগুলো না। আমরা হচ্ছে ধরেন এদিক থেকে কোন একটা সাইট এক্সাম্পল যাচ্ছি, এখানে দেখেন অনেক সাইট আছে, যেমন এটা একটা আর্টিকেল বোঝাই যাচ্ছে, এখানে সে এই যে এই কথাটা দিয়ে হাইপার লিঙ্ক করেছে। আমি এই পেজে গেলাম, কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দিয়ে আমার এই কথাটা লিখে সার্চ দিলেই না, এটা অবশ্য ব্লক কমেন্টিং না। ব্লক কমেন্টিং হলে তো নিচে থাকবে যে ডিরেক্ট সেই কথা দিয়ে এখানে ব্যাকলিঙ্ক করেছে। আর সবগুলো যে নো ফলো থাকলেই ব্লক কমেন্টিং হবে এমন না, বাট আমরা যেগুলো পেলাম অনেক কয়েকটা, এগুলো কিন্তু ব্লক কমেন্ট না অবশ্য। আমরা দু একটাতে যাই। ভাইয়া নো ফলো আর ডু ফলো পার্থক্যটা একটু বুঝি নাই মানে ভালোভাবে। নো ফলো আর ডু ফলো হচ্ছে আপনার ব্যাকলিংকের জন্য ডু ফলো গুলোর পাওয়ার সবসময় বেশি, আর নো ফলোর হচ্ছে আসলে পাওয়ারটা কম। ডু ফলো হচ্ছে আপনার যেখান থেকে এই সাইটে আসলে ওই ব্যাকলিংক ধরে রোবট যেন এই সাইট গুলোতেও যেতে পারে সেই পারমিশন দেয়া, যেটা করলে অথরিটি পাস হয় বেশি, আর নো ফলোতে অথরিটি পাস হয় কম। যার কারণে ডু ফলো গুলো র্যাঙ্কিং এর জন্য বেশি ইফেক্ট পেলে নো ফলো গুলো তুলনামূলক কম। আচ্ছা, যেটা আসলে খালি চোখে দেখে বুঝতে পারবে না, টুল দিয়ে আপনাকে চেক করতে হবে। আচ্ছা ভাই, যে ব্যাকলিঙ্ক দেয় তার লাভ কি ক্ষেত্রে? যে ব্যাকলিংক দেয় তার এখানে তো ওভাবে আসলে কোনো দেখা যায় এক একজন এক এক পারপাসে দেয়। আমরা যেমন ব্লগ কমেন্ট করতেছি, স্বাভাবিক বেশি ব্লগ কমেন্ট করলে তার এটাতেও এঙ্গেজমেন্টটা বাড়ে, সে স্বাভাবিক সে খুশি হয় যে এখানে আমরা অনেক অনেকজন ব্যাকলিংক দিচ্ছি, এবার তার এখানে এতটা অথরিটি কিছু নেই। আবার যদি রিলেভেন্ট ব্যাকলিংকে অ্যাপ্লাই করে তার র্যাঙ্কিংটাও এখানে মোটামুটি ভালো ইমপ্রুভ হয়। এইগুলো অনেকেই থাকে না যে আপনি একটা পোস্ট দিলে আপনার সবাই ভালো কমেন্টস করুক, এই সেই ক্রেডিট, অনেকে এটা জাস্ট পোস্ট করে, সেখানে তারা কমেন্ট দেয়, এটা নিলেও তার ক্ষতি কিছু নাই, কিন্তু লাভ আছে যদি সবাই ইউনিক কমেন্ট করে, কারণ এই কন্টেন্টের সাথে এটাও একটা প্যারামিটার যোগ হচ্ছে, এগুলো র্যাঙ্ক করে, র্যাঙ্কিং কিছুটা হেল্প করে, মানে এইটার কারণে যে কমেন্টসের কারণে র্যাঙ্ক করে এমনটা না। আবার অনেক টাইপের কমেন্টস, যেমন ব্যাকলিংক আছে, গেস্ট পোস্টিং করবো সেখানে সে আমাদের থেকে আর্টিকেল পাবে, অন্যান্য ব্যাকলিংকে গিয়ে এগুলো বুঝতে পারবে। তো যাই হোক, এই যে এখানে যেমন আসলাম,
সেখানে এই সাইটের নাম হচ্ছে এইটা। এখানে দেখবেন যে এখানে সে অবশ্যই ব্লক কমেন্ট করছে, কারণ আমরা দেখেই বুঝতে পারছি এগুলো ব্লক কমেন্ট। এরকম অনেক সাইটের ওনার, বা আপনি ধরেন এদিক থেকে কোনো একটা সাইট পেলেন, বা আপনি কোন একটা টপিক লিখে যে ধরেন বেস্ট শেপ নাই, ধরেন আপনার কিওয়ার্ড এটাতে গেলেন, আপনি আবার যেটা করতে পারেন, আপনার কম্পিটিটর, এগুলো হচ্ছে আমি এই কিওয়ার্ডের র্যাঙ্কিং এ নিতে চাচ্ছি, আমার কম্পিটিটর ধরেন এই যে এরা, তো এরা আসলে কোথায় কোথায় ব্যাকলিং করছে আমার কম্পিটিটররা, আমি চাইলে তাদের ডোমেইন নেম নিয়েও কিন্তু আমি কি করে ফেলতে পারি, এটা অবশ্য আমার স্টুডেন্টের সাইট, ওকে, যে এখান থেকে এখন $1000 উপরে আর্নিং করতেছে এক একজন। ওকে, সো যদি তার সাইট নিয়ে এভাবে যাই, ওভারভিউ এ ক্লিক করি, দেখেন ব্যাকলিংকে ক্লিক করেছি ডিরেক্ট দিয়ে, এই জন্য ব্যাকলিং চলে আসছে। আর ওভারভিউ এ গেলে তার সাইটের টিজিটরও আসবে। এই যে ব্যাকলিংকে দেখেন দিয়ে ক্লিক করলাম, সে কতগুলো ব্যাকলিং করেছে, অর্গানিক মান্থলি ভিজিটর 10,000+। ওকে, তো দিলে এই যে তার সাইটের জন্য সে কোথায় কোথায় ব্যাকলিং করছে এগুলো সব চলে আসলো। এই যে আমরা জাস্ট এদিক থেকে যদি একটু দেখি, এই যে নো ফলো এগুলো, তার মানে এই যে রাহুল নাম, তার মানে ওর নাম হচ্ছে তাহসিন রাহুল অবশ্য। এই যে এই পেজে গিয়ে সে করছে এবং অ্যানকর টেক্সট দিয়েছে রাহুল নাম, তার মানে এগুলো তো ব্লক কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে। এখানে যাক, দেখেন এই সাইট দেখেন দিলাম, এই যে সে রাহুল নাম দিয়ে, এই যে দেখেন এই সাইটে গিয়ে ব্যাকলিং করেছে। ওকে, সো এটা হচ্ছে তার নিশ রিলেটেড জায়গা, তার নিশ রিলেটেড কোন একটা সাইট দেখেন যেখানে ওই নাইফ শার্পনার বা নাইফ রিলেটেড জায়গাতে গিয়ে সে কিন্তু কমেন্টস করেছে। ভাইয়া যারা মূলত ব্যাকলিং দেয় মানে ব্যাকলিং করে তাদের মূলত লাভ কোন জায়গায়, ক্ষেত্রে তাদের কি কোনো লাভ আছে? যারা ব্যাকলিং করে মানে বিভিন্ন ওই যে আপনি দেখাইলেন না ওয়েবসাইটে যে গিয়ে ব্যাকলিং করে, মূলত যারা এটা করে তাদের লাভ কি? আচ্ছা, যারা ব্যাকলিং করে তাদের লাভ কি, নাকি যারা ব্যাকলিং দিচ্ছে তাদের সাইটে তাদের কথা বলতেছেন? যারা দিচ্ছে আমাদেরকে, যারা দিবে। আচ্ছা, এটা আমি হ্যাঁ যে কিছুক্ষণ আগে বললাম, এটাতে তাদের ওইভাবে যে খুব বেশি লাভ ক্ষতি এটা কিছু নাই, তাদের ক্ষতিও নাই, আবার কিছুটা লাভ আছে যে ভালো কমেন্টস করলে স্বাভাবিক, আপনি একটা পোস্ট করলে হয় না যে আপনার বেশি কমেন্টস করলে তার মানে এই বিষয়টা এঙ্গেজিং হচ্ছে, তারা পোস্ট করে এখানে বেশি কমেন্টস দিলে এটাও তাদের র্যাঙ্কিং এর জন্য কিছুটা তাদের হচ্ছে ইফেক্ট করে, মানে এটা ভালো যদি ইউনিক কমেন্টস। আবার কপি কন্টেন্ট নিলে আবার তারা নেয় না। আপনি বললেন যে একটা হচ্ছে আপনার স্টুডেন্ট সাইট যে মান্থলি প্রায় 1000+ এটা কি শুধু এই যে ব্যাকলিং দেওয়ার কারণেই না, আদার্স অনেক কাজ করার ফলে ওই যে 10,000 বিষয়? র্যাঙ্কিং এ যাওয়ার জন্য আপনার এসইও এর প্রতিটা কাজই স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম করতে হবে আপনাকে ইজি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, কারণ এমন কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্কিং এ নিতে আপনার 1 বছর লাগবে, আবার এমন কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্কিং এ নিতে শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করে ভালো মতো কন্টেন্ট লিখে পাবলিশ করলেই র্যাঙ্কিং এ চলে আসবে, বা অল্প কিছু ব্যাকলিং করলে। প্রথম কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাকে সেভাবে, এরপরে কন্টেন্ট রাইটিং, এরপরে আপনাকে হচ্ছে সাইটের যে এসইও অপটিমাইজেশন গুলো, অন সাইট পার্ট 1, অন সাইট পার্ট 2, এরপরে আপনার হচ্ছে কন্টেন্ট গুলো সুন্দর করে অপটিমাইজ করে সাইটে পাবলিশ করা, ব্যাকলিংক। কোনো একটা জায়গায় ল্যাকিংস থাকলেও আপনি পারবেন না, কারণ আপনার যদি বলা হয় আপনার শরীরের আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, আপনার সবই ইম্পর্টেন্ট। আপনার যদি চোখ না থাকতো আপনি ধরেন একটা কাজ পারফেক্টলি করতে পারতেন না, বা আপনি টোটাল পারফরমেন্স দিতে পারবেন না আরেকজন ভালো মানুষের মতো। আপনার যদি কোনো একটা আঙ্গুলেরও প্রবলেম থাকতো সেটাতেও কিন্তু আপনি টোটাল পারফরমেন্স দিতে পারবেন না। এখানে আপনার সাইটেরও সবই ইম্পর্টেন্ট, কোনো একটা বিশেষ কারণের জন্য আপনি শুধু র্যাঙ্কিং এ চলে যাবেন এটা হবে না। সব কাজগুলোই আমরা এই জন্য এসইও তে শুরুতে কিওয়ার্ড রিসার্চ থেকে যে স্টার্ট করেছিলাম, একদম স্টেপ বাই স্টেপ। তো এখানে শুধু যে ব্যাকলিংক করবেন, তো ব্যাকলিংক কি দিয়ে করবেন সেটা তো আগে আপনার সাইট থাকতে হবে, সেখানে কন্টেন্ট থাকতে হবে। ওকে, মানে এটা শুধু কোনো একটা স্পেসিফিক কাজের জন্য র্যাঙ্কিং এ যায় না, সবগুলো কাজের জন্য। এবং ওই যে প্রথম থেকে যে ক্লাসগুলো এগুলো দেখলে এই বিষয়গুলো আসবে, তবে এখন যেটা শিখতেছেন অন্তত এইটা নিয়ে আপনারা বেশি মনোযোগী দেন, কারণ আপনারা শুধু ইন্ডিভিজুয়ালি কি হয় কেন হয় এত কিছু তাও আমি বুঝাইছি অনেক কিছু যতটুকু সম্ভব, বাট শুধু আপনি এই যে মানুষের সাইটের লিঙ্ক নিয়ে কমেন্টস করে দিয়েই আর্নিং করতে পারেন। কারণ কেন বলতেছি, কারণ যেহেতু টাইমিংটা আপনারা ওই টাইমে আসলে, যাই হোক আপনাদের ব্যাড লাক,
এভাবে হয়ে গেছে। বাট আবার হলে ব্যাড লাকও না, ভিডিও তো আছেই, দেখে নেন, এরপরে সময় পেলে ওইগুলোকে রিভিশন দেয়া। যদি এলইটিপিও যে বললাম যে ওনারা যেমন আসলো অডিটে, ওনারা যদি বলে এখন ক্লাসে এই ব্যাচ অফ করে দেন, অফ করে দিতে হবে। যদি বলে আরেক ব্যাচে যান, যদি বলে এটাই স্বাভাবিক, কারণ আমি এখানে জব করি, ওনারা যেটা বলবে সেটাই করব। ওকে, তো এরকম আর কি বিষয়গুলো। তো এই হচ্ছে মূল বিষয়টা। সো ব্লক কমেন্টিং করা শিখলেন এবং দেখলেন যে এখানে গিয়ে মার্কেট প্লেসে গিয়ে শুধু ব্লক কমেন্টিং করে অনেকে আর্নিং করতেছে। এই যে জাস্ট সিম্পল কাজ, যে কাউকে শিখাই দিলে, এখন শিখাই দিলে এখনই পারবে। একটা 9-10 এর ছেলে পেলেকেও যদি শিখাই দেই, কারণ খুব বেশি ক্রিয়েটিভিটির কিন্তু দরকার নাই। বাট হ্যাঁ, সাইট র্যাঙ্কিং এর জন্য তো ওই যে অনেকগুলো কাজ যেগুলো আমরা অলরেডি স্টেপ বাই স্টেপ করতে করতে এসেছি, এবং আমি আপনাদের ব্যাকে গিয়ে ওই জন্য বোঝালাম। আচ্ছা, যাই হোক, এটা এরপরে, এবং আপনাদের জন্য অবশ্য 36 নাম্বার ব্যাচ, ইনাদের একটু প্রবলেম হচ্ছে, যাই হোক সমস্যা নেই, আজকের পরে তো আর আমরা রিপিট করব না, কারণ ওনাদের এই ব্লক কমেন্টিং এ আজকে দিয়ে 3টা ক্লাস হইল। আচ্ছা, সো আমরা কি করলাম, প্রথম হচ্ছে ব্লক কমেন্টিং দেখলাম যে আমরা ম্যানুয়ালি কি করতে পারি। প্রথম হচ্ছে আমরা ব্লক কমেন্ট করার নিয়ম একই, বাট সাইট খোঁজার জন্য প্রথম আমরা এভাবে সার্চ করলাম, আবার এভাবে সার্চ করার পরে আমরা যে কিওয়ার্ডে র্যাঙ্কিং এ যাব, আমার কম্পিটিটরটা কোথায় কোথায় ব্লক কমেন্ট করেছে সেটাও ওই যে উবার সাজেস্ট দিয়ে বের করতে পারি, বা আমি যে সাইটগুলোতে গিয়ে কমেন্টস করতেছি সেখানে আরেকজন এসে, আপনি এসে কমেন্টস করেছেন, তার মানে আপনি যেহেতু কমেন্টস করে অ্যাপ্রুভ পেয়েছেন, আপনি কোথায় কোথায় করে অ্যাপ্রুভ পেয়েছেন সেটাও আমি আপনাকে বের করে নিতে পারি, বের করে আমিও সেই জায়গাগুলোতে করতে পারি। অথবা সেটার পাশাপাশি দেখেন আরো একটা অপশন আছে যেটার নাম হচ্ছে ড্রপ মাই লিংক। ড্রপ মাই লিংক এটাও আমরা দেখেছিলাম গত ক্লাসটাতে, এটাও আমি দেখতেছি ড্রপ মাই লিংকের জন্য। আচ্ছা, আমি এগুলো একটু কেটে দেই। আর এদিক থেকে তো ওই যে দেখালাম যে আমার স্টুডেন্ট, যেমন ওই যে বললাম যে একটা সাইটের মধ্যে গিয়ে দেখলাম যে সে কমেন্টস করে তার নাম দিয়ে ইয়ে করেছে, তো আমরা এখান থেকে কেটে দেই এগুলো। এখন আমরা নতুন যে বিষয়টা সেটা হচ্ছে ড্রপ মাই লিংক দিয়ে আমরা দেখব। এই যে দেখলাম যে তার কোথায় কি অবস্থা, কোথায় কোথায় ব্যাকলিং করছে। আচ্ছা, ড্রপ মাই লিংক জিনিসটা কি? ড্রপ মাই লিংক এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটাও বলতে পারেন যে উবার সাজেস্টের মতো একটা টুল। এখানে গিয়ে আপনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্টার ফ্রি। এখানে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে লগ ইন করবেন, এটাকে লগ ইন করে ওই যে মেইল আর পাসওয়ার্ড, ড্রপ মাই লিংক, ওকে, আপনারা লিখে সার্চ করলেও পাবেন। ড্রপ মাই লিংক লিখলে আসবে, এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে লগ ইন করতে হবে। বলতেছে যে ইন্টারিয়র কিওয়ার্ড অর নিশ, আপনি আপনার কিওয়ার্ড বা নিশ দেন। আপনার কিওয়ার্ড হচ্ছে ওই যে এক্সাম্পল হেলথ বা ট্রাভেল কিছু একটা, বা ফিটনেস, আপনি হেলথ দিলেন বা ফিটনেস দিলেন বা ডায়েট দিলেন। এরপরে এটা দেওয়ার পরে আমাদেরকে এই আমরা কিওয়ার্ড বা নিশ দিয়ে দিলাম, যে ফিটনেস নিশ আমার এটা দিয়ে দিব, বা যোগা দিতে পারেন, এইভাবে বিভিন্ন কিছু হেলথ এর মধ্যে যত টাইপের হয়। এরপরে এখানে ক্যাটাগরির এখান থেকে আমরা এই যে শুধু কমেন্ট ব্যাকলিং দিব, কমেন্ট ব্যাকলিং। এরপরে ফুটপ্রিন্ট, এখান থেকে কমেন্ট ব্যাকলিং, এলইউভি প্রিমিয়াম যেটা আছে এটা, তো দেখেন এটা। এরপরে সার্চ দিব, সার্চ দিলেই এই টুল আমাকে ওই রিলেটেড অনেক সাইটে যে এখানে খুঁজে বের করে দিচ্ছে। এবং এই যে বলেছে আমরা চাইলে অনেক ভালো ভালো ডিএপিএস সাইটেও শুধু যেতে পারি, অনেকের অনেক কম আছে, আমরা একটু ভালো ভালো সাইট গুলোতে দেখেন যাচ্ছি। এরকম আমরা চাইলে কি করতে পারি, আমরা আরো নেক্সট পেজ আছে সেদিকে আমরা যেতে পারি। ওকে, তো যাই হোক, এদিক থেকে দেখেন আমরা অনেক বেশ কয়েকটা সাইটে আসলাম। ফিটনেস নিয়ে যে সাইটগুলো আছে দেখেন অনেকেই কমেন্টস করে করে কি করেছে, ব্যাকলিং করেছে। তো এখানে এসে আমরা এভাবে কি করতে পারি, কমেন্টস করব, এখানে ইমেল, এখানে নেম, এখানে ওয়েবসাইটের লিংক দিব। এরকম অনেক সাইট আছে দেখেন, তাদের এখানে কমেন্টস করার অপশন আছে। যে এটা একটা সাইট, এখানেও যদি আমরা নিচের দিকে আসি আমরা দেখবো কমেন্টস এর, হ্যাঁ এদিকেও দেখেন কমেন্টস করে করে ব্যাকলিং করা যাচ্ছে। কমেন্টস করার নিয়ম তো সেম, শুধুমাত্র
আমাদের সাইট খুঁজে পাওয়ার জন্য আমরা কি করলাম, ভিন্ন আরেকটা সার্চ টার্ম দিয়ে আমরা সার্চ দিলাম। ওকে, যে কমেন্টস, নেম, ইমেল, ওয়েবসাইট। ওকে, এরকম আরো যে সমস্ত সাইট আছে এই জায়গাগুলোতে এসে, এখানে আবার অপশন নাই, এখানে তো আমার প্রয়োজন নাই, এরকম আমরা ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে কি করব, গিয়ে কমেন্টস করে করব। তবে এটা আবার যেটা আসলে এটা মনে হচ্ছে টেকনোলজি রিলেটেড একটু। তো দেখলাম এখানে এসে আমরা সেম যেভাবে কমেন্টস করলাম, কমেন্টস লিখবো, নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, বা এখানে ওয়েবসাইট না থাকলে W3 স্কুল দিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের অপশন গেল। এখন আমি হচ্ছে যেটা অলরেডি শেখালাম, এখন এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। আমি সবার হচ্ছে এটা শেষ হয়ে গেলে, আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সের এটা দিয়ে দেই, সবাই এখানে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। কপি করে নেই, গত ক্লাসেও মেবি দেয়া হয় নাই। ভাইয়া আমাদের ব্যাচ নাম্বার 42 তে যে নতুন যারা আছে তাদের যে লিস্ট করতে বলছিলেন, ওটা কোথায় সেন্ড করে দিব আপনাকে? ওইটা কি করা হয়ে গেছে অলরেডি? না আমি তো করি না, আমি ক্লাসে ছিলাম না, কয়েকজন দেখছি পাঠাচ্ছে, একজন তো পাঠায় না এখন পর্যন্ত। আচ্ছা, প্রত্যেকেই আপনারা যেটা করেন, আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নাম, আপনাদের সেই সাথে মোবাইল নাম্বার এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, যারা যারা ক্লাসে অ্যাটেন্ড ছিলেন সবাই দিয়ে দেন। কারণ যারা এটা দিবে না, ওনার লিস্টে যাদের নাম থাকবে না তাদের কিন্তু গ্রুপ থেকে ওই যে বাদ দিয়ে দিবে। মূলত এলইডিপি থেকে মনিটরিং এ আসলো সাইড ভাই, উনি অলরেডি লিস্ট চেয়েছে। তো আপনারা হোয়াটসঅ্যাপে প্রত্যেকেই আপনাদের কি করেন, আপনার যে 42 আছে সেটার মধ্যে আপনারা আপনাদের এই যে এভাবে নাম দিবেন, এই যে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, সেল নাম্বার। হ্যাঁ, এটা একটা গুড আইডিয়া। এই যে এভাবে আমি বলেছি, এভাবে সবাই দিয়ে দেন। রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকলে দরকার নেই, বাট নাম, ফোন নাম্বার এই দুটো দিতেই হবে। তো প্রত্যেকেই আসলে এটা দিয়ে দেন। যারা এই যে মাত্র কয়েকজন দিয়েছেন, যারা 42 ব্যাচের, আপনারা নতুন ব্যাচের যারা, প্রত্যেকে এটা দিয়ে দেন। কারণ এটা শিটে না থাকলে কিন্তু যে সাইড ভাই উনি যিনি আছে হয়তো আপনাদেরকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিতে পারে, কারণ প্রত্যেকে রিমুভ করে দিবে। তো প্রত্যেকেই দিয়ে দেন এটা। আচ্ছা, আমি যেটা অ্যাটেন্ডেন্সের পোস্ট দিচ্ছিলাম, আর আপনি ওইটা আমাকে হচ্ছে আমার এই যে আমার যে মূল অ্যাকাউন্ট আছে সেখানেই দিয়ে দিতে পারেন, একটা মেসেজ দিন, নিয়ে করবো। আচ্ছা, আর তার আগে আমি যেটা আপনাদের গ্রুপে একটা পোস্ট দিতে চাচ্ছিলাম, আচ্ছা ওকে, সবাই যারা আছেন নতুন প্রত্যেকে এটার নিচে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, শুধু প্রেজেন্স লিখবেন। ওকে, প্রেজেন্ট লিখবেন, যে ডেট দেখবেন আজকে 10 তারিখ, এর নিচে প্রেজেন্ট লিখেন। আর নতুন যারা আছেন প্রত্যেকেই যেটা করেন, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে ওই যে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দেন। আপনাদের ওই গ্রুপ থেকে আমি একজনকে দায়িত্ব দিয়েছি, উনি সব কিছু হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আপনাদের এটা এক্সেল ফাইলে অ্যাড করে আমাকে জাস্ট দিয়ে দিবে। আচ্ছা, এই কাজটা শেষ করেন, এরপরে আমি আপনাদেরকে একটা কাজ দিব, এখন একটা অ্যাসাইনমেন্ট দিব ব্লগ কমেন্ট করার। আচ্ছা, মাইক্রোফোন গুলো অফ করে রাখেন। ওকে, আচ্ছা সবাই এটা শেষ করেন দ্রুত, প্রেজেন্ট দেওয়ার বিষয়টা এগুলো।
ওকে, আর এই সাথে আপনি যে আমার হচ্ছে দেখবেন যে ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এখানে হ্যাঁ সবাই আপনারা অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দেন। সেই সাথে আমার হচ্ছে একটা যে চ্যানেল আছে এখানেও দেখেন, যদিও আমি এত ভিডিও দেওয়ার সময় পাই না, তারপরেও মাঝে মধ্যে এখানে ওই যে আপনার নাম ওয়েব স্পাইডার রাকিব, এটাতে আপনি একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওকে, কারণ এখানে আমি অনেক ভালো ভালো দিয়ে থাকি। বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, বিভিন্ন প্রবলেম সলভিং বা এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, কি আবার অন্য মার্কেটিং এখানে এসে করছে নাকি? যাই হোক, থ্যাংকস স্যার। ওকে ওকে, বিভিন্ন টপিকস এখানে আসলে ইয়ে করা হয়। তো যাই হোক, আমি তো এটার লিংক অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এটাও আমি আপনাদেরকে এই যে এইখানকার দেখেন, এখানে আমি মেসেজ অপশনে দিয়ে রাখতেছি। আচ্ছা, গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছেন। ওকে, সো ইউটিউব চ্যানেলটাও সবাই চাইলে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আমি আপনাদের ভিডিওগুলো এখানে আপলোড করে করে আমি মূলত ইয়েসে দিব আপনাদের এই গ্রুপে। 36 এসে আপনারা ভিডিওটা পাবেন, 36 এ। ওকে, আর যেটা এখানে কেউ যদি রিকোয়েস্ট দিয়ে থাকেন আমি সব অ্যাকসেপ্ট করে দিচ্ছি।